রেকর্ড অন করছি এবং ওয়েলকাম টু ভিডিও এডিটিংয়ের আপনার হচ্ছে এটা সেকেন্ড ব্যাচ, তবে আমরা প্রথম ব্যাচটার মাঝখানে একটা বড় একটা গ্যাপ দিয়েছি। এর কারণ হচ্ছে আমাদের কোর্স মডিউলে বিস্তর চেঞ্জ আসছে। তো আজকে আমরা যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে আপনাদের ওরিয়েন্টেশনের মতোই হবে, বাট ওরকম ওরিয়েন্টেশন না। ভিডিও এডিটিং বেসিক সম্পর্কে ধারণা দিব, আমাদের ফরম্যাট সম্পর্কে, ক্যামেরা বা ভিডিও অডিও যেই ফরম্যাটগুলো আছে, প্লাস আমরা প্রিমিয়ার প্রো দিয়ে আমরা একটা বেসিক আজকে একটা ভিডিও বানানো ট্রাই করব এবং কোর্স মডিউল প্লাস ক্লাসে বা আমাদের এই কোর্সে কি কি থাকছে ওভারঅল একটা বিস্তর ধারণা পাবেন। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি কাউকে শুনতেছি না, তো আমি একটা কাজ করি, আমি সবাইকে একটু সাউন্ডটা অন করে সবাইকে একটু শুনি, সবাইকে জিজ্ঞেস করি সবাই কেমন আছেন একটু আমাকে বলেন। সবার সাউন্ড অন আছে, আপনারা মাইক অন করতে পারেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ মাস্টারনা ভাই। তো বাকিরা কেন কথা বলতেছেন, সবার মাইক কেন অন অফ আছে বলেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি বুঝতে পারছি অনেকে হয়তো নার্ভাস, ফার্স্ট ক্লাস, অনেকে কথা বলতে চাচ্ছেন, ইটস টোটালি ওকে। আপনার জন্য কমেন্টস বক্স খোলা আছে, আপনারা চাইলে কমেন্ট বক্সে কথা বলতে পারেন এবং পরিচিত পর্ব তো অবশ্যই থাকবে। পরিচিত পর্ব আমরা যাব, তার আগে হচ্ছে আমরা ক্লাস বা কোর্স বিষয়ে কিছু বেসিক জিনিস ক্লিয়ার করে দিই যেগুলো আপনাদের সবার জানা লাগবে। ফার্স্ট অফ অল, এখানে হচ্ছে আপনারা যারা আছেন, আপনারা হয়তো অনেকে জব করেন বা সবসময় একই সময় ক্লাসে থাকতে পারবেন না। এই কারণে আপনাদের জন্য আমরা আমাদের ড্রাইভ লিঙ্ক থাকবে, যেখানে আপনাদের প্রতিনিয়ত ক্লাসটা শেষ হওয়ার পরেই আমরা যা যা শেখাচ্ছি সব কিছু আপলোড দিয়ে দিব। প্লাস আমাদের কোর্স মডিউলে যে ধরনের টপিক থাকবে অল ওভার মোটামুটি সবই কভার করা হবে, তো এটা নিয়ে কোনো ভয় নেই। এবং আমাদের উইকলি 2টা ক্লাস থাকে, সেটা অলরেডি আপনারা জানেন। আমাদের আজকে হচ্ছে বুধবার, রবি এবং বুধবার রাত 9:30টার সময় আমাদের মেইন 2টি ক্লাস হবে, আর সাপোর্ট ক্লাস হবে মাঝখানে 2 দিন। আমাদের মিতুল ভাই মেবি আসেন, আপনাদের মিতুল স্যার আসেন এখানে দেখতে পাচ্ছি আমি। তো উনি আপনাদের সাপোর্ট ক্লাসগুলো নেবে। এছাড়া আমাদের যে চ্যাট গ্রুপ আছে দেখতে পাচ্ছেন, অলরেডি আমাদের 2টা গ্রুপ খোলা আছে। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নোটিশ গ্রুপ, যেখানে আমরা কোনো আপডেটস আসলে সেটা আমরা নোটিশ দিয়ে দিব। আরেকটা হচ্ছে আপনারা নিজেরা কথাবার্তা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো সমস্যা হলে সেটা ডিরেক্টলি মেসেজের মাধ্যমে সমাধান করতে পারবেন। তো আপনাদের যাতে মানে এই যে শিখতে আসছেন, শেখার ক্ষেত্রে কোনো বাধা না আসে, এই কারণে আমাদের সকল ধরনের ব্যবস্থা আছে। আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আপনাদেরকে আমরা অ্যাড করে দিয়েছি অলরেডি, যাতে ফেসবুক গ্রুপে অ্যাড নেই আমাকে অবশ্যই জানাবেন। ফেসবুক গ্রুপে আপনারা আমাদের হোমওয়ার্কগুলো পোস্ট করবেন। হোমওয়ার্ক বলতে আমি প্রতিদিন যেগুলো শেখাবো সেগুলো নিয়ে আপনারা পোস্ট করবেন। তো ফার্স্ট অফ অল আমাদের কোর্স মডিউলটা একটু ওপেন করি এবং আমরা কী কী শিখবো এই কোর্সে সেটা একটু দেখে আসি। কারণ মানে শুকনো কথায় চিড়ে বেচবে না, মানে বাংলায় যেটা বলি আর কি। আমরা কোর্স মডিউলটা অন করি, এক সেকেন্ড আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমার এখানে কোর্স মডিউল আমি অন করে রেখেছি এবং আমি এখানে দেখতে পাচ্ছেন আমি খুব মানে অনেক বেশি রং টং মিশায়া কোর্স মডিউল বানানোর দরকার নেই, কারণ ভিডিও এডিটরদের এসব রং টং মানে সে ভিডিওর মধ্যে পছন্দ, ডক ফাইলে তো রং টং দরকার নেই, তো আমি ওরকম সিম্বলে রাখছি। তো এই কোর্সটা হচ্ছে টোটাল 20টা লেসন থাকবে, 20টাই লাইভ থাকবে এবং এখানে মোট টোটাল 4টা সফটওয়্যার সম্পর্কে আমরা জানবো: অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, দাভিঞ্চি রিজলভ এবং ক্যাপকাট পিসি। তো আসলে এটা কেন আমরা এভাবে সাজাইছি, দেখবেন যারা সে এডিটিং করে বা এডিটিং শেখে, এক একটা সফটওয়্যার এক একটা কাজে লাগায়। যেমন আপনারা হয়তো দাভিঞ্চি রিজলভের নামটা অনেকেই শোনেন এবং অনেকে শুনছেন, বাট এটা মেইনলি যারা হচ্ছে কালার গ্রেডিং করে তাদের জন্য খুব ফেভারিট, কারণ কালার গ্রেডিংয়ের জন্য মানে একেবারে লাইক নেটফ্লিক্স কোয়ালিটির এডিটিং দাভিঞ্চি রিজলভে করা যায়। সেক্ষেত্রে আফটার ইফেক্টস কেমন কাজে লাগে, মোশন গ্রাফিক্স, ভিএফএক্স, ছোটোখাটো ভিএফএক্স করার জন্য বা 2D বা 3D অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টস লাগে। প্রিমিয়ার প্রো লাগে হচ্ছে নর্মাল, যেটা আমরা বাংলাদেশের জাতীয় এডিটিং সফটওয়্যার হচ্ছে প্রিমিয়ার প্রো, যেটার মাধ্যমে আমরা এডিটিং বা মোটামুটি ছোটোখাটো মোশন গ্রাফিক্সও করা যায়। তবে অ্যাডোবি আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রো এই দুইটা হচ্ছে গিয়ে একই কোম্পানির সফটওয়্যার, যার কারণে হচ্ছে কি একটা ডাইনামিক লিঙ্কের মাধ্যমে দেখবেন যে অ্যাডোবির কিছু ফাইলস বা দেখবেন আপনার ফটোশপের ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল এই আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রোতে সাপোর্ট করে। মানে ডিরেক্টলি আপনি ফটোশপের ফাইল অ্যাজ এ লেয়ার আকারে আফটার ইফেক্টসে নিয়ে কাজ করতে পারবেন, মোশন অ্যাড করতে পারবেন। এই কারণে আসলে এই দুটো সফটওয়্যারকে রাখা। দাভিঞ্চি রিজলভের কথা তো অলরেডি বললাম যে কালার গ্রেডিংয়ের জন্য আমরা যারা এখানে আমি জিজ্ঞেস করতেছি, এখানে যারা আছেন
মোটামুটি 22 জন আছেন আপাতত, আরও আসবে হয় হোপফুলি। তো মানে ক্যামেরা ইউজ মানে ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা কারা কারা ইউজ করেন একটু আমাকে কমেন্টসে জানাবেন। দাভিঞ্চি রিজলভে কালার গ্রেডিংয়ের মেইন কাজ মানে মেইন আমরা যারা হচ্ছে করি মেইন মানে যারা সনি বা হচ্ছে মিররলেস বা দাভিঞ্চির যে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা আছে, লগ বা ফ্ল্যাট ফুটেজ এগুলার কারণে বেশিরভাগ কালার গ্রেডিং ইচ্ছা মতো ম্যানিপুলেট করা যায়, যার কারণে আমরা দাভিঞ্চি রিজলভ ইউজ করি। যদি আপনি নর্মাল মোবাইলের ক্যামেরা বা আইফোনের বা এরকম যেখানে কোনো লগে শ্যুট হয় না, সেই ক্ষেত্রে আপনার দাভিঞ্চিতে যাওয়ার দরকার নাই, আপনি প্রিমিয়ার করতে পারবেন। তো ক্যাপকাট কেন রাখছি, এটা একটা প্রশ্ন আসতে পারে। ক্যাপকাট কেন রাখছি? ক্যাপকাট হচ্ছে আপনারা কিছু কিছু জায়গায় খুব ভালো কাজ করে। ফার্স্ট এটা হচ্ছে অটো ক্যাপশনের জন্য খুব বেস্ট। আপনি খুব দ্রুত অটো ক্যাপশন জেনারেট করতে পারবেন, যেটা আসলে প্রিমিয়ার প্রো বা দাভিঞ্চিতে করা যায়, বাট স্টিল নট দ্যাট গুড। মানে অত অপশন নাই, অত ভ্যারিয়েশন নাই যেটা ক্যাপকাটের মধ্যে আছে। এছাড়া ক্যাপকাটের আর একটা খুব ভালো ফিচার, সেটা হচ্ছে রিটাচিং, যেটা আপনি প্রিমিয়ার প্রো করতে গেলে আপনার অনেক থার্ড পার্টি প্লাগইনের দরকার হবে। দাভিঞ্চিতে করতে গেলে আপনার প্রচুর ল্যাগ দিবে পিসিতে। তো এটার জন্য আমরা চাচ্ছি যাতে আপনারা ভিডিও এডিটিংটা পুরোপুরি এখান থেকে কাভার করে যান, আপনাকে বাইরে অন্য কোথাও গিয়ে কোর্স করতে না হয়। প্লাস আফটার ইফেক্টস আমরা কেন রাখছি? আফটার ইফেক্টস মেইনলি রাখার উদ্দেশ্য হচ্ছে মোশন গ্রাফিক্স। এখন কিন্তু ভিডিও এডিটিং নট জাস্ট খালি আপনি ক্লিপ কেটে কেটে অ্যাড করে দিলেন এরকম না। এখানে টেক্সট অ্যানিমেশন থাকে, লোগো অ্যানিমেশন থাকে, অনেকে 3 ডাইমেনশনাল ওয়েতে কাজ করতে চায়, অনেকে একটু কমপ্লেক্স ক্যামেরা মুভমেন্ট নিয়ে কাজ করতে চায়, অনেকে ছোটোখাটো ভিএফএক্স চায়। এখন এআই নিয়ে অনেকের মাথা ব্যথা, এআই এসে বলে পুরা ধ্বংস করে ফেলছে এডিটরদের ক্যারিয়ার। এসব ভুলভাল কথায় কান দিবে না। আমি এটা যারা আমাদের ফেসবুকে বা সোশ্যালে অ্যাড আছে তারা জানে আমি কখনোই এআইয়ের পক্ষে নাই এবং সামনেও থাকবো না, কারণ রিয়েল লাইফ ভিডিও কখনোই এআই দিয়ে মানে ডুপ্লিকেট করা পসিবল না। আপনি যতই চেষ্টা করেন না কেন ওটা আপনি রিয়েল ফিলটা আনতে পারবেন না। ওটা যারা বলে যে ফরগেট অ্যাডোবি আফটার ইফেক্টস, ফরগেট ক্যাপকাট, এই এআই টুল দিয়ে আপনি পুরো দুনিয়া উল্টায় ফেলবেন, এদেরকে সবার আগে আনফলো করবেন। এর কারণ হচ্ছে এরা কেউই ভিডিও এডিটর না, এরা জীবনে ধৈর্যও দেখেন এই সফটওয়্যারের মাধ্যমে কী কী করা যায়। এটা জাস্ট অতিরিক্ত রিচ পাওয়ার জন্য এআই এর মানে দেখায়, এবং এআই মানে হচ্ছে ক্রেডিটস। টাকা পয়সা খরচ করতে হবে, ক্রেডিটস কিনা লাগবে, একসাথে একসাথে কম্পেয়ার করলে মিলবে না, অনেক ঝামেলা আছে। তো এইসব লোভনীয় দেখে কখনোই আপনারা বিভ্রান্ত হবেন না। ফিল্মোরা প্রো শিখাবেন না। আপনি যদি এই অ্যাডোবি আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো এবং দাভিঞ্চি এসব শিখতে পারেন, আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না। আপনি এখান থেকে একটা ভালো আউটপুট নিতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মের জন্য, সেটা ফ্রিল্যান্সিং হোক, ক্লায়েন্টের প্রজেক্ট হোক, নিজের কাজের জন্য হোক। ইভেন আমরা আপনাদের হয়তো জানেন যে আপসিটি বাংলা ক্যাপকাট নিয়ে কিন্তু আলাদা কোর্সই আছে, ওইখানে শুধুমাত্র ক্যাপকাটের মাধ্যমে একটা ভালো আউটপুট দেখানো পসিবল। তো সফটওয়্যার বা টুলস হচ্ছে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার ঘিলু। আপনারা অনেকে এটা আউলায় ফেলবেন না যে এই সফটওয়্যার দিয়ে কাজ করে মনে হয় খুব ভালো করা যায়। যারা ভালো কাজ করে তারা সামান্য ক্যাপকাট দিয়ে অনেক ভালো কাজ করতে পারে। যারা হচ্ছে পারে না তাদেরকে আপনি দাভিঞ্চি রিজলভ বসায় দিলেও, কোনো আফটার ইফেক্ট বসায় দিলেও কোনো লাভ হবে না, কারণ ওদের ওই এডিটিংয়ের ঘিলুটাই নেই। ওরা মনে করে আপনাদেরকে আমি যদি প্রথম ক্লাস অনেক জ্ঞান দিব, তো ধৈর্য সহকারে শুনবেন। এডিটিং জাস্ট মানে এইটা না, আপনি প্রত্যেকটা কথায় একটা করে সাউন্ড ইফেক্টস দিবেন, একটা করে কাট দিবেন, তারপরে ধাপ ধুপ খালি ট্রানজিশন আর মানে পাগল বানায় ফেলবেন। এই ধরনের এডিটর যারা শিখতে যাচ্ছেন তাদের জন্য আমি খুবই দুঃখিত। এগুলো হচ্ছে পাগলামি, এগুলো এডিটিং না, এগুলো হচ্ছে দর্শককে মানে এত বাজেভাবে বাংলাদেশে এটা ছড়ায় গেছে। দেখবেন যে 90% পোলাপান জাস্ট শিখতে আসে। আলী আবদাল আর ওই যে আমাদের উনি আমাদের মেন্টর নেক্সট ব্যাচে হয়তো থাকতে পারে, নামটা বলছি না। সো পপুলার খুব বাংলাদেশে, ওনার ভিডিও এডিটিং অনেকে ফলো করে, তো ওনাদের কপি করে। সো আপনি কি কপি ক্যাট হতে চান নাকি নিজস্ব স্টাইল করতে চান? তো আলী আবদাল আর অ্যালেক্স হরমোজির ক্যাপশন কপি করার দরকার নাই, ঠিক আছে? এ ধরনের কপিবাজ না হয়ে অরিজিনাল ক্রিয়েটর হন, স্টোরি টেলিং শিখেন। ভিডিও এডিটিং হচ্ছে একটা স্টোরি বলা, সেটা প্রমোশনাল ওয়েতে বলা, সেটা যেভাবেই হোক আপনার নিজস্ব ওয়ে একটা বিল্ড করা। তো আমরা এবার এই একটু খেয়াল করি, দেখবেন যে আমাদের প্রতিটা সেকশনে আমরা আলাদা আলাদা করে ভাগ করে রাখছি যে আমরা কী কী শিখবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সেকশনে দেখবেন যে এখানে আমরা প্রথমে অবভিয়াসলি বেসিক ছাড়া তো পসিবলই না। মানে আপনি যদি বেসিক না থাকে লাভ দিয়ে চলে যান, সিঁড়িবার মতো বাইবেন, ওই লিফটে উঠবেন না। দেখবেন আমরা যাতে জীবনে যদি আপনি প্রিমিয়ার প্রো নাও টাচ করেন, আজকে প্রথম শুরু করছেন, তাও পারবেন। এইখানে আমরা মাস্কিং, রিফ্রেম, অ্যানিমেশন সবই আছে, গ্রিন স্ক্রিন আছে, অডিও নিয়েও কাজ আছে। আপনার হয়তো অডিওটাকে একদম ফেলে দেন, বাট সেটা না, অডিও নিয়ে অনেক কাজ আছে। স্পিড র্যাম্পিং আছে,
তারপরে হচ্ছে কালার গ্রেডিং তো অবভিয়াসলি থাকবে প্রিমিয়ার মাধ্যমে, এবং একটা ফুল প্রজেক্ট কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সোশ্যালে আপলোড করার জন্য মানে একটা ভিডিওতে কী কী থাকে আসলে সবই আপনারা একটা প্রজেক্ট এখান থেকে রিয়েলের প্রজেক্টর এডিট করার দেখতে পারবেন। সেকেন্ড হচ্ছে আমরা এরপরে চলে যাব হচ্ছে আফটার ইফেক্টস সেকশনে, এবং এইখানে দেখবেন এখানে আমরা আফটার ইফেক্টস আবার সেই একই অবস্থা, আমরা বেসিক থেকে স্টার্ট করব, দেন আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব, যেরকম কমপ্লেক্স মোশন গ্রাফিক্স, শেপের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, লোগো অ্যানিমেশন শিখবো আমরা, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে লোগো অ্যানিমেশন শিখবো, দেন হচ্ছে গ্রিন স্ক্রিন কম্পোজিটিং থাকবে, রোটোস্কোপিং থাকবে, ট্র্যাকিং থাকবে, 3D ক্যামেরা মুভমেন্টের মতো ট্র্যাকিং থাকবে, লাইটস নিয়ে কথা বলবো আমরা, দেন আমরা এক্সপ্লেইনার ভিডিও তৈরি করার জন্য যা যা দরকার এগুলো আমরা শিখবো, দেন 3D অ্যানিমেশন। এবং আপনারা খুবই লাকি, আপনারা খুবই মানে কি বলে যে আপনারা হচ্ছে 25 যে আপডেটটা আসছে এবং 26 যে আপডেটটা আসতেছে ইজ ভেরি গুড ফর মানে থ্রি ডি আর্টিস্ট, কারণ আফটার ইফেক্টসে এখন আর থার্ড পার্টি যে 11 3D মতো থার্ড পার্টি কোনো প্লাগ ইন দরকার হয় না, ডিরেক্টলি আপনি 3D মডেল ইম্পোর্ট করে অ্যানিমেট করতে পারবেন। এখন আবার নতুন যে আপডেটটা আসছে সেটা এখন বেটা ভার্সনে আছে, যেটার মাধ্যমে আপনারা হচ্ছে ক্রিয়েটও করতে পারবেন 3D মডেল, ওরকম কমপ্লেক্স মডেল না, নর্মাল শেপগুলো 3D মডেল ক্রিয়েট করতে পারবেন, অ্যানিমেট করতে পারবেন। ইজ এ ভেরি গুড অপরচুনিটি যদি আপনারা আপডেটেড ভার্সন ইউজ করে থাকেন। স্পিড র্যাম্পিং আফটার ইফেক্টসের মাধ্যমে আরও ভালো করা যায়। আপনারা হয়তো ওই যে মোবাইলে বা টিকটকে বা ইনস্টাগ্রামে বিভিন্ন কার এডিটসগুলো দেখে থাকবেন যে ফঙ্ক মিউজিক ইউজ করে খুব কমপ্লেক্স স্পিড র্যাম্পিং করে, সেটা আপনি আফটার ইফেক্টসের মাধ্যমে শিখতে পারবেন। এরপর হচ্ছে আপনার থার্ড পার্টি সম্পর্কে আরও জ্ঞান দিব এবং একটা ডকুমেন্টারি স্টাইলের ভিডিও তৈরি করব, দুইটা কমপ্লেক্স সফটওয়্যার মিলে, মানে আফটার ইফেক্টস প্লাস প্রিমিয়ার প্রো দুইটা মিক্স করে, কারণ আমরা যারা এডিটর কাজ করি আমাদের সবসময় 2 থেকে 3টে সফটওয়্যার লাগেই, মানে একটার মাধ্যমে মানে অ্যাডোবি ওদের সফটওয়্যারগুলোকে এভাবে বিল্ড করছে যে আপনি একটার মধ্যে সব কিছু পাবেন না, আপনাকে হেল্প নিতে হবে। সো যদি আপনি অ্যাডোবি যে ইকোসিস্টেমের মধ্যে থাকতে চান তাহলে অ্যাডোবি ইউজ করে বেটার। এবার আসছি আমরা ক্র্যাশ লেসন এই জন্য বলছি কারণ আমরা দাভিঞ্চি প্লাস ক্যাপকাটে অনেক বেশি লেসন রাখি নাই, যেহেতু দাভিঞ্চিটা হচ্ছে একটু কমপ্লেক্স নোট বেস সফটওয়্যার, এখানে একটু মাথা বেশি খাটাইতে হয়, যার কারণে অনেকে মনে করবেন যে ভাই আমি কই চলে আসলাম। তো দাভিঞ্চিতে আমরা মেইনলি রাখছি হচ্ছে বেসিক প্লাস কালার গ্রেডিংটা, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট দাভিঞ্চি ইউজ করার, ঠিক আছে। এবং আপনারা ক্যাপকাট ক্যাপকাটে আমরা খুব কম রাখছি এই কারণে, কারণ আপনারা যখনই এই 3টা সফটওয়্যার আয়ত্ত করে ফেলবেন ক্যাপকাট আপনার কাছে তখন মনে হবে যে বাচ্চা, ঠিক আছে। কারণ প্রতিটা সফটওয়্যারই ওই কাটিং ফিটিং ট্রানজিশন একই প্যাটার্ন, মানে ভিডিও এডিটিংয়ের সব কিছু হচ্ছে একই ঘরের মানে সব কাজিন এরকম আর কি। এটা হচ্ছে কিছু কমপ্লেক্স কাজিন থাকে, কিছু ইজি কাজিন থাকে, বাট মোটামুটি একই রকম মানে ইন্টারফেসগুলো জাস্ট এদিকে ওদিকে সেট করা এই আর কি। তো ক্যাপকাটে ক্লাসটা যদিও একটু বড় হবে, বাট ক্যাপকাটে আমি একটার মধ্যে শেষ করব, এখানে অনেক বেশি আহামরি কিছু দেখানোর নাই। এরপর হচ্ছে আপনারা লাস্ট একটা ক্লাস পাবেন, সেটা হচ্ছে আপনারা ফাইবার বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে একটা ধারণা পাবেন, কীভাবে ক্রিয়েট করতে হয় বা অ্যাজ এ নিজের পোর্টফোলিও কীভাবে বিল্ড আপ করবে, এটা মানে আরেকটা মানে প্রথম ক্লাসের শেষ ক্লাস হচ্ছে কিছু জ্ঞান দেওয়া হবে, মাঝখানে হচ্ছে সফটওয়্যার বিষয়ে জ্ঞান দেওয়া হবে। তো কোর্স মডিউল অবশ্যই আপনাদেরকে যে আমি ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব, ড্রাইভ লিঙ্কে প্রত্যেকটা ডে আলাদা করে যা যা শেখাচ্ছি এবং যে মানে ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করতেছি সব কিছুই আমরা মানে দিয়ে দিব আপনাদেরকে, সো টেনশন করার কিছু নাই। এবং এটা প্রতিদিন ক্লাসের শেষেই পেয়ে যাবেন, মানে কোর্স মডিউল বা হচ্ছে তো আজকে পেয়ে যাবেন। প্লাস আপনাদের অনেকে দেখবেন যে আমরা ক্যামেরা ইউজ করি না, মানে দামি ক্যামেরা বা হচ্ছে মিররলেস বা সনি যে, তো লক ফুটেজ আপনারা কই পাবেন? তো লক ফুটেজ আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, যদিও আমি গতকাল 2 দিন আগে হচ্ছে আমার ক্যামেরাটা সেল করে দিছি, আবার আমার আগের অনেক ফুটেজ আছে। আমি নিজেও কন্টেন্ট বানাই, ট্রাভেল কন্টেন্ট, মানে হয়তো অনেকে আমাকে দেখছেন অন্য কোথাও। এছাড়া হচ্ছে আমি সামনে আবার ভালো একটা ডিভাইস কিনবো বলে আসলে সেল করে দিছি। তো ইনশাল্লাহ দেখা যাক কি আসে, আমার জন্য দোয়া করবেন আপনারা। সো এনিওয়ে কোর্স মডিউল সম্পর্কে আপনারা দেখে নেবেন, আমি দিয়ে দিব। এবার আসি ভিডিও এডিটিং শেখার আগে আমাদেরকে জানতে হবে ভিডিও এডিটিং কিছু বেসিক ফান্ডামেন্টাল, এটা আমি ক্যাপকাট কোর্সেও বলি, এটা সকল যে কোনো সফটওয়্যার শিখতে গেলে সবার আগে আসল জিনিস প্রি প্রোডাকশন বা মানে প্রিপারেশন একটা ব্যাপার থাকে না, আপনি যে কোনো কাজ শুরুর আগে এর ইনগ্রেডিয়েন্টস কী লাগে ওইটা সম্পর্কে যদি ধারণা না থাকে সেক্ষেত্রে ওইটা আপনি
ওই যে জেনজির ভাষায় কি বলে, কুক করতে পারবেন না। সো কুক করার জন্য অবশ্যই আমাকে ওই ইনগ্রেডিয়েন্ট মশলাপাতির নাম জানতে হবে, কতটুকু পরিমাণ কি লাগে জানতে হবে। তো আপনাদের জন্য আমি একটা ডক পিপিটি ফাইল রেডি করে রাখছি, ওটা আমি খুব তাড়াতাড়ি চলে যাব, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। আমি অনেক বেশি সময় নষ্ট করব না। জাস্ট আপনারা মনোযোগ দিয়ে দেখেন, এবং কোনো প্রশ্ন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে এখানে কমেন্টসে জানাবেন, এবং অবশ্যই কথা বলার সুযোগ দিব। যেহেতু আমি এই কোর্সগুলো আমি নিজেও এক্সপেক্ট করি না যে অনেক স্টুডেন্ট থাকবে। আপনারা যে কয়জন আছেন আমি সবাইকেই, সবার কথাই শুনবো, পরিচিত হব, টাইম দিব। জাস্ট আমাকে কিছু মিনিট সময় দেন, আমি একটু জ্ঞান দিয়ে আসি। আচ্ছা, আমি এটা হচ্ছে পিপিটি ফাইল, এটাও আমি আপনাকে দিয়ে দিব। এটা আমি আপনাদের জন্য রেডি করে রাখছি আজকে। এটা মোটামুটি সিমিলার টু ক্যাপকাটের মতোই, বাট এটার মধ্যে কিছু এক্সট্রা ফিচার আমি অ্যাড করে রাখছি। তো সবার ফার্স্টে আসি যে আমার একটু নিজস্ব পরিচিত পর্ব রাখি। হ্যাঁ, তো আমি হচ্ছি মোহাম্মদ নাইমুল ইসলাম। আমি মোটামুটি এই লাইনে বা ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স লাইনে মোটামুটি 8 বছরের বেশি হয়ে গেছে। 2017 থেকে কাজ করছি, মানে 17 আমার জার্নি স্টার্ট হয়েছে আর কি। তো এই জার্নির মাঝখানে আমার আসলে অনেক জায়গায় কাজ করার সুযোগ হয়েছে এবং এখনও কাজ করতেছি। তার মধ্যে আমি মোশন গ্রাফিক্স তো আছেই, ফাইবারে অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু ফাইবারে রিসেন্ট এইসব ঘটনার পরে আমি ফাইবার থেকে মোটামুটি সরে এসে আমি এখন মাইক্রোসফট সাইট নিয়ে কাজ করছি। তো পাশাপাশি আপাতত জ্ঞান দেওয়া, মানে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে অনেক জায়গায় আমি ছিলাম। আমার প্রথম জার্নি ছিল গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস, যেটা একেবারে আমার প্রথম অ্যাজ ইনস্ট্রাক্টর হিসেবে আসা 2018 সাল থেকে। তারপর লিড একাডেমি হয়তো নাম শুনছেন, ইনস্ট্রাক্টরের নাম তো অনেকেই শুনছেন। এরপর হচ্ছে আইসিটি বাংলা আসি, আর জিএমআইটিতে এখনও আমাকে ওভাবে প্রমোট করা হয়নি, কারণ কোর্সটা এখনও লঞ্চ করে নাই, যদিও কোর্সটা অনেক আগে দেওয়া। বাট মোটামুটি আছে আর কি, সব দিকে আসি। এবং আমি নিজেও একজন মোটামুটি বলতে পারেন অ্যাসপায়ারিং ফিল্ম মেকার। আমি সিনেমা নিয়ে মাস্টার শেষ করি ঢাকা ইউনিভার্সিটি থেকে, যদিও আমার অনার্স ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো মোটামুটি একটা বলতে পারবেন আমি ভিডিও লাইনের মানুষ, বা ক্যামেরা, ভিডিও, অ্যানিমেশন এইসব লাইন নিয়ে আমি কাজ করি। তো এটা নিয়ে আসলে বেশি কথা বলার দরকার নেই, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এবার আসি আমরা হচ্ছে যে আমরা কেন ভিডিও এডিটিংটাই শিখবো এবং কেন দরকার এটা আসলে। আপনি যে পেশার মানুষ হন না কেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে পেশার মানুষ হোক না কেন, আপনার ব্যবসাকে বা আপনার যে কোনো বিজনেসকে প্রমোট করার জন্য সবচেয়ে ভালো একটা ওয়ে হচ্ছে ভিডিও। কারণ মানুষ এখনও ছবি দেখতে অভ্যস্ত না, এখন যুগটা হচ্ছে ভিডিওর যুগ। এবং ভিডিওর মাধ্যমে কি হয়, আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি যে আসলে কি বলতে চাচ্ছে। তো যে কোনো জিনিস আপনার পাবলিক ডিমান্ড অনুযায়ী আপনি যদি ভালো মতো ভিডিও বানাতে পারেন, আপনি খুব তাড়াতাড়ি দর্শকের কাছে রিচ করতে পারবেন, এবং এটা ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক পাওয়া যায়, মানে আপনার ভিডিও খারাপ হয়েছে না ভালো হয়েছে আমরা নিজেরা বলতে পারবো। এবার হচ্ছে আমরা এই জিনিসটা সবচেয়ে কমন সবার, যে কোনো এডিটর জানা উচিত হচ্ছে এফপিএস। আপনারা কি জানেন এফপিএস মানে কি? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আমার কিবোর্ডের লাইনটা মেবি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, 1 সেকেন্ড। আপনারা কমেন্ট করেন, আমি জাস্ট কিবোর্ডের লাইনটা চেক করি যে এটা মেবি কোনো প্রবলেম হয়েছে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ফ্রেম পার সেকেন্ড, ভেরি গুড। তো যারা গেম খেলে, যারা হচ্ছে এগুলো মানে ক্যামেরা যাদের আছে, নিজস্ব ক্যামেরা, তারা আসলে এগুলো জানে এফপিএস। এফপিএস মানে কি আসলে, এটা মোটামুটি আমি মানে প্রতিটা ব্যাচে বলতে বলতে আমার এটা মানে কেমন জানি লাগে। এফপিএস, ফ্রেম পার সেকেন্ড। আপনারা ছোটোবেলায় বা মেলাতে গেলে বায়োস্কোপ দেখছেন কখনো? তো বায়োস্কোপে কি হয়, একটা মানুষ থাকে যে ছবি থাকে, ছবিগুলা ঘুরায়, মানে একটা ছবি পরপর আরেকটা ছবি আসে, মানে এটা ভিডিওর মতো মনে হয়। আপনারা আগে যে কার্টুনগুলো ছিল, প্রতিটা ফ্রেম এঁকে এঁকে তারপরে কন্টিনিউয়াসলি দেখাইতো, তার মানে এটাকে ভিডিও আকার দেখা যাইতো। তো এফপিএফ মানে হচ্ছে প্রতিটা সেকেন্ডে কয়টা ছবি বা কয়টা ফ্রেম পার হবে। 1 সেকেন্ডে আপনারা 60 এফপিএস, 30 এফপিএস নাম শুনছেন না? তো এই যে এখানে আমি এফপিএসের একটা উদাহরণ দিয়ে রাখছি। এখানে 15 এফপিএস মানে কি 1 সেকেন্ডে সে 15টা ফ্রেম পার হচ্ছে, যার কারণে সেটা একটু কেটে কেটে মনে হচ্ছে, মানে স্টপ মোশনের মতো লাগতেছে। এটা আবার ডাবল, যার কারণে একটু স্মুথ মনে হচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই ভিডিও না, ছবি, চলমান ছবি, কন্টিনিউয়াসলি ছবিটা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে যে এটা এফপিএস বা ফ্রেম পার সেকেন্ড।
এবার হচ্ছে এটা ডাবল 60 fps। তো নর্মালি হচ্ছে আপনারা যারা টেলিভিশনে কাজ করতে চান বা ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কাজ করেন তাদের জন্য এই 30 fps হচ্ছে ম্যান্ডেটরি, এটা লাগবেই। টেলিভিশনের নাটকগুলো খেয়াল করবেন, সিনেমার মতো লাগে না। কেন লাগে না? কারণ ওদের এফপিএসটা আলাদা। কিন্তু যারা হচ্ছে ইউটিউব ভিডিও বানায় কিংবা সিনেমা বানায় ওদের দেখবেন যে ওদের আলাদা একটা ফরম্যাট থাকে। নর্মালি হলে যে আমরা সিনেমাগুলো দেখি ওইগুলো হচ্ছে 24 fps, আর 60 fps আপনি ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন ধরনের 4K আপনাদের বিভিন্ন টেলিভিশনের দোকানগুলোতে খেয়াল করবেন। মনে হবে কি স্মুথ, এরকম কেন আমাদের ডিশের লাইনে আসে না? কারণ হচ্ছে ওগুলো হচ্ছে রেকর্ডেড ভিডিও, ওরা কিন্তু মানে ব্রডকাস্টিং ভিডিও না, যার কারণে ওরা স্মুথ লাগে। কিন্তু নর্মাল যখন আমরা টিভিতে দেখি তখন আমাদের এই 30-তে কাজ করতে হয়। এখন এটা কেন দিছে বা এইরকম হয়েছে কেন? এটা তো আমাদের একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, তাই না? মানে আন্দাজে তো ওরা বসায় নাই। আমাদের যে হিউম্যান বডি, আমাদের যে আল্লাহ তাআলা আমাকে যে ব্লেসিং দিছে, আমাদের চোখে এটা ত্রুটি দিছে। ত্রুটি বললে ভুল হবে। এই ত্রুটির কারণেই আসলে আমরা ভিডিও দেখি যে আমরা 24 মানে একটা সেকেন্ডের 1 সেকেন্ডে 24টা ফ্রেম যদি পার হয়ে যায় খুব দ্রুত, সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাই না। আরো সহজভাবে বলতে গেলে আপনি যখন আপনার সামনে দিয়ে কোনো গাড়ি যদি খুব স্পিডে চলে যায় তখন কিন্তু সেটাকে আপনি ব্লারই দেখেন, ক্লিয়ারলি দেখা যায় না। এর কারণ কি? আমাদের চোখের ত্রুটি, আমরা চোখটা ওভাবে দেখতে পারে না। স্লো মোশন, আমাদের চোখে স্লো মোশন দেখতে পারে না। কিন্তু ক্যামেরায় পারে। ক্যামেরাকে আমরা স্লো মোশন করে দিলে তখন আপনি পারে। যার কারণে যেহেতু দেখতে পারে না, যার কারণে এই যে ছবিগুলো কন্টিনিউয়াসলি চলে যাওয়ার কারণে আমরা ভিডিও আকারে দেখি। সো এফপিএস সম্পর্কে আমরা আরো সামনে জানবো, আপাতত এটুকু জানলে এনাফ। এবার হচ্ছে আমাদের ভিডিও ফরম্যাট। আমরা যখন রেন্ডার করব বা এক্সপোর্ট করব কোনো ভিডিও, তখন সবচেয়ে বেশি ইউজেবল ফরম্যাট হচ্ছে MP4। এছাড়া AVI বা এমওভি, আর আইফোন ইউজার তারা তো এই ফরম্যাট সম্পর্কে একবার কমন, মভ বা এমওভি বা কুইক টাইম ফরম্যাট যেটাকে আমরা বলি। MP4 হচ্ছে H264 বা H265, আর অ্যাপলের জন্য হচ্ছে এইটা। তো এইটা আপনারা উইন্ডোজ, অ্যাপল যে কোনো ডিভাইস, মানে আপনার ধরেন আপনি এলিয়েন টেক যদি নিয়ে আসেন তা মনে হয় MP4 সাপোর্ট করবে। এটা জাতীয় ফরম্যাট হয়ে গেছে। আর কেন হয়েছে? কারণ এটা এটা আছে না, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট ধরা হয়, যাতে সকল ডিভাইসে, সেটা ফোন, ট্যাবলেট বা অন্যান্য যেই ল্যাপটপ, ডেস্কটপ যেখানে ওখানে চলতে পারবে। তো MP4ই মেইনলি আমরা কাজ করব। মানে আমাদের এমওভি রেকর্ড করার সময় এমওভি বা আরও অনেক ফরম্যাট আছে, যেমন আপনার যারা ব্ল্যাক ম্যাজিক মানে সফটওয়্যার, সরি, ক্যামেরা ইউজ করে ওদের যেমন আরেকটা ফরম্যাট আছে, BRAW মেবি একটা ফরম্যাট। তারপরে হচ্ছে এরকম এক একটা ক্যামেরার এক একটা ফরম্যাট থাকে। বাট দিন শেষে সব কিছু ইনপুট যেটাই আসুক না কেন, আউটপুট হয়ে বের হবে MP4 এর কারণে। কেন? কারণ হচ্ছে MP4 আমরা বানাচ্ছি ওয়েবের জন্য। ওয়েব, যে কোনো ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক যে কোনোখানে আপলোড দিলে MP4 হচ্ছে সাপোর্ট করবে এই কারণে। এবং এই যে এমওবি, এটা WMB, এগুলা হচ্ছে এর মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট, বাট এগুলো সব ডিভাইসে কাজ করে না বলে এখানে আমরা বেশিরভাগ ইগনোর করে চলে যাই। তারপর হচ্ছে এখানে আমরা ভিডিওতে অবশ্যই ইমেজও লাগে। আমাদের তো খালি ভিডিও মানে খালি ভিডিও দিয়ে অনেক সময় ইমেজ কাজ করে। তো 3 ধরনের ইমেজ পাওয়া যায়। এটা হচ্ছে PNG, যেটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ট্রান্সপারেন্ট বলি আমরা। নিউজে বা হচ্ছে কোনো, আপনারা নিউজ ব্যাকগ্রাউন্ডে খেয়াল করে উপরে ওদের লোগোটা এভাবে করে ঘুরতেছে, এরকম এক কর্নার এরকম করে ঘুরতেছে। এর কারণ কি? ওটা ট্রান্সপারেন্ট আকারে আছে এবং ট্রান্সপারেন্ট ভিডিও আছে। একটু আগে আমি যে এই যে এমওভি রাখছি, কেন রাখছি? এমওভি বা AVI রাখছি এই কারণে। MP4 কখনো আলফা রেন্ডার করা যায় না, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া রেন্ডার করা যায় না। কিন্তু এমওভি ব্যাকগ্রাউন্ড ছাড়া রেন্ডার করা যায়, মানে ট্রান্সপারেন্ট। PNG ঠিক এমনভাবে, PNG হচ্ছে ওরকম এমওভির মতো, যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি এক্সপোর্ট করতে পারবেন, যে কোনো ভিডিওতে নিতে পারবেন। JPG হচ্ছে যেটা ওই যে ব্যাকগ্রাউন্ড থাকে এরকম, ঠিক আছে? যদি আপনি এরকমও একটা নর্মাল ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, তাও যদি ফটোশপের মাধ্যমে JPG আনেন, অটোমেটিক একটা সাদা বা একটা কালো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। গিফ হচ্ছে একটা চলমান লুপিং ইমেজ, মানে এই যে বিভিন্ন ধরনের লুপ করতে থাকে, মনে হচ্ছে যে ঘুরতে সারা জীবন হচ্ছে। এই যেটা PNG হোক আর JPG হোক, গিফটটা হচ্ছে একটা ভিডিওর ইমেজের কনভার্টেড ফরম্যাট আর কি। আচ্ছা, এবার আচ্ছা অডিওতে যাই আমরা। আমরা অডিও সম্পর্কে সবাই পরিচিত, MP3 সবাই জেনে আসছি। MP3 আমরা গান শুনি বা ভিডিওর মাধ্যমে অ্যাড করি, কিন্তু MP3 হচ্ছে একটা কম্প্রেসড অডিও ফরম্যাট। এটা নিয়ে কাজ করতে গেলে অডিওটা ডিস্টর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা রেডিওতে জব করে কিংবা মিউজিক প্রডিউস করে তারা দেখবেন সবসময় এই ওয়াভ বা ওয়েভ ফর্মেট নিয়ে কাজ করে। এটার কারণ হচ্ছে এটা
বলতে পারেন যে র ভিডিওর মতো, মানে র অডিও, মানে এটা অনেক ইনফরমেশন থাকে, এটাকে আপনি ইচ্ছা মতো ডিনয়েজ ম্যানিপুলেট করা যায়, যেটা সিঙ্গার যারা আছে তারা এটা ভালো জানবে। এএসি হচ্ছে MP4 থেকে একটু বেটার, এটা ফোনে দেখবেন যে আপনারা যখন রেকর্ড করেন, ফোনের যে রেকর্ডারটা আছে অডিও রেকর্ডার, ওখানে এই ফরম্যাটটা পাওয়া যায়। তবে দিন শেষে এক্সপোর্ট করলে MP4 এর সাথে ওই MP3টাই আসে, ঠিক আছে, এটা কমনলি। এবার হচ্ছে আপনারা অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে অনেকে জানেন, যারা হচ্ছেন মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখবেন যে এক একটা ভিডিও এক এক স্টাইলে বানানো হয়েছে। সো এটা এই লাস্ট মানে এই ফরম্যাটটা সম্পর্কে সবাই তো মনে হয় পরিচিত। এটাকে কি বলে ভার্টিক্যাল ফরম্যাট, বা হচ্ছে রিলস বা শর্ট ফর্ম, বা এই টিকটক ফরম্যাট, ঠিক আছে, টিকটকের কারণে এটা বেশি জনপ্রিয় হয়েছে। তো এই ফরম্যাটটা আর এই ফরম্যাটের মধ্যে পার্থক্য কি? এটা মেনলি আমরা যখন কোনো বিষয় ভিডিও শ্যুট করব, এর আগে আমাকে ডিসাইড করতে হবে যে আমি এই ভিডিওটা কী জন্য বানাচ্ছি। যদি আপনি ফোন বা নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকেন, তাহলে আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে। বাট বর্তমানে কিছু ক্যামেরা আছে যেগুলো ওপেন গেট মডিউল, ওপেন গেট সাপোর্ট করে। ওপেন গেট বলতে যে ওরা নেয় হচ্ছে এরকম 3:2, এরকম নিলে হয় কি, যে পরে আমি ইচ্ছা মতো আমার মানে ভার্টিক্যাল বা মানে এরকম ইউটিউবের জন্য যেটা ফর্মে, এটা আমি কাট করে নিয়ে আসতে পারবো, স্কোয়ার ফর্মেটে কাট করে নিয়ে আসতে পারবো। মানে এটা একটা ভালো একটা জিনিস, ওপেন গেট বলে এটা। আপনার রিসেন্টলি ক্যাননের নতুন একটা মডেল আসছে R6 Mark III, ওইটাতে এই ওপেন গেট সব মানে এই অপশনটা দিছে, এবং এটা ভেরি গুড। আমার ইচ্ছা আছে ওটা কেনার, কিন্তু অনেক বেশি বাজেট লাগবে। বাট আমি রিয়েলি চাই ওরকম আমার থাকুক, কারণ কি ভাই, যখন শ্যুট করতে যাবেন একবার এই সেম ফুটেজ আপনাকে ইদার এভাবে নিতে হবে, এরপরে আবার বলবেন ভাই আবার তুমি যাও, আবার হবে না, কি এটা বিরক্তিকর জিনিস। যারা শ্যুট করেন তারা তো জানেন। এখানে এমন কেউ আছেন যারা সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করেন? সিনেমাটোগ্রাফি সবচেয়ে মানে প্যারা হচ্ছে এই জিনিসটা, একই শ্যুট দুইবার নেওয়া লাগবে, একবার ভার্টিক্যালের জন্য, একবার মানে ল্যান্ডস্কেপের জন্য, এবং এটা খুবই বিরক্তিকর এবং আমার মেজাজটা খারাপ হয়ে যায়। মানে আমি ধরেন শ্যুট করতে যখন যাই, প্রথম দিকে তো আমি করতাম না, আমি ওটাকে কম্প্রেস করে এরকম ফোর্সফুলি এরকম বাড়ায় এরকম বানাইতাম। তো এরকম আপনি বাড়াতে যাবেন, দেখবেন যে অনেক ইনফরমেশন লস করবেন। তো এটা এই জন্য কইরেন না। আর 1:1 যে ফর্মেটটা, এটা হচ্ছে আমাদের ফেসবুকের জন্য খুব পপুলার, স্কোয়ার ফর্মেট যেটাকে আমরা বলি। তো এখানে আমি অলরেডি আপনাদের এই যে সুবিধার্থে আমি নামগুলো লিখে দিছি, যে ফুল এইচডি বা 4K বা কোনটার নাম কি, স্কোয়ার ফরম্যাটের ফরমেশন কীরকম হয়। তো ফুল এইচডি হয় কি 1920x1080, এটা তো মোটামুটি সবাই মানে জানেন যে এই রেজলিউশন সম্পর্কে, যে আমরা বলি না যে ফুল এইচডি ভিডিওটা ফুল এইচডিতে রেন্ডার করো, 4K তে রেন্ডার করো। 4K হচ্ছে ফুল এইচডির ডাবল, ঠিক আছে। যদিও বাংলাদেশে এখনও অনেক জায়গায় 4K স্টিল নট মানে পপুলার। আমরা আসলে আমাদের মনিটর বা আমাদের মোবাইল এখনও 4K সাপোর্টেড না। তো যার কারণে 4Kটা এখনও বাংলাদেশে, বাইরের দেশে অনেক পপুলার হয়ে গেছে, বাট 4Kটা এখনও জন্য আমরা অনেক সময় ফুল এইচডিতে রেন্ডার করি। এখন ফুল এইচডিতে রেন্ডার করলে যে খারাপ হবে, আর 4Kতে রেন্ডার হলে যে মানে খুব ভালো হবে তা না। কারণ হচ্ছে এরা জাস্ট একটা পিক্সেল, কিন্তু আপনি এমন জায়গায় শ্যুট করলেন যেখানে খুবই অন্ধকার, অনেক নয়েজ থাকবে, সেখানে আপনি 4K বা 8K দেন, কোনো লাভ নাই, নয়েজ আসবেই, ঠিক আছে। আপনার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি মানে হচ্ছে আলো, যত সুন্দর আলো থাকবে তত সুন্দর ভিডিওটা দেখতে লাগবে। স্কোয়ার হচ্ছে হাইড অ্যান্ড উইথ সেম থাকে, মানে 1080 অথবা এটা ডাবল হলে 4K এরকম আর কি। আচ্ছা, ফেসবুকে মোটামুটি 3টা ফর্মেট বেশি সাপোর্ট করে, সেটা হচ্ছে যেটা বললাম যে রিলস বা শর্টসের জন্য এই যে ভার্টিক্যাল ফরম্যাট, বড় ভিডিওর জন্য অনেকে ল্যান্ডস্কেপ দেয়, কিন্তু ফেসবুক সাজেস্ট করে 1:1 রাখতে। মানে ওরা চায় স্কোয়ার ফরম্যাট কেন রাখতে চায়, কারণ আমাদের মোবাইলটা বারবার টিল্ট করে স্কোয়ার না দেখতে হয়। এই জন্য আপনারা কিছু ভিডিও দেখবেন না ফেসবুকে, নাটকের ক্লিপগুলা ওরা কিন্তু এরকম ক্রপ করে তারপরে আপলোড দেয়, ওরা কিন্তু ডিরেক্টলি নাটকের ক্লিপ ওভাবে দেয় না। ওরা মানে ওই তো হয় কি অনেক ছোট দেখায়, মানে মোবাইলটা একবারে পিচ্চি আকার দেখতে হয় এবং খুবই বিরক্তি লাগে এই কারণে। এছাড়া আপনার এই সেম জিনিস ইউটিউবেও আছে, লাইক শর্টের জন্য শর্ট, বড় ভিডিওর জন্য ল্যান্ডস্কেপ। এবং আপনারা ইউটিউব তো এখন অনেক ভালো একটা কাজ করছে, যারা হচ্ছে বাংলায় কন্টেন্ট বানান, এখন ইউটিউব অটোমেটিক ডাবিং সিস্টেম চালু করে দিছে। মানে আপনার কোনো যদি বাংলায়ও হয়, অটোমেটিক যে দেশ থেকে যে দেখবে সেটা অটোমেটিক্যালি ইংলিশ বা ওই দেশের যদি সাপোর্ট করে ওই দেশের ওই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে অডিও, মানে আপনি যখন বাংলা কথাগুলো অডিও। এবং আমি নিজেও টেস্ট করে দেখছি, একেবারে আহামরি না, বাট গুড, মানে বোঝার জন্য যথেষ্ট, ঠিক আছে। তো বাংলা যারা কন্টেন্ট বানাতে চান, মানে আশাহত হওয়ার কিছু নাই।
টিকটকে তো মোটামুটি সবাই ক্লিয়ার এটা কি কি জানেন। তো অলরেডি আমি এই পেজটা নিয়ে বলে ফেলছি যে আমরা প্রিমিয়ার প্রো মেনলি ইউজ করব হচ্ছে এডিটিং, কালার গ্রেডিং, মোটামুটি একটা বড় ভিডিও বানানোর জন্য। ক্যাপকাটটা ইউজ করব মেনলি হচ্ছে ক্যাপশন বা রিটাচিংয়ের জন্য, ক্যাপকাটটা ভালো। আফটার ইফেক্টস ইউজ করবো মোশন গ্রাফিক্স, গ্রিন স্ক্রিন, কম্পোজিং এগুলোর জন্য। আর দাভিঞ্চি ইউজ করবো মেইনলি কালার গ্রেডিং এর। তবে যদিও দাভিঞ্চি দিয়ে আপনি মোটামুটি সবই করতে পারবেন, বাট একটু কমপ্লিকেটেড এগুলোর তুলনায়। আর একসাথে সব কিছু এক্সপার্ট হওয়া কখনোই পসিবল না। আমি নিজেও দাভিঞ্চিতে এত এক্সপার্ট না, বাট আমি রাখছি মেনলি আমি কালার গ্রেডিংয়ের জন্য মাঝে মাঝে দাভিঞ্চিতে যাই। কারণ আমাদের কিছু ক্লায়েন্টস থাকে, ওই ক্লায়েন্টগুলো হচ্ছে ওদের এমন এমন ফরম্যাট দেয়, আমি এই ফরম্যাটের নাম ওর জীবনে শুনি নাই। মানে মাঝে মাঝে এখন এখন আগের থেকে মানে হইছে, বাট আগে এমন এমন ফরম্যাট ওগুলো কনভার্ট করে নেওয়া লাগতো। খুবই উইয়ার্ড জিনিসপত্র, ওদের তো ভাই ডিভাইসের অভাব নাই। এবার হচ্ছে আপনারা এরা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তাদের জন্য। আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন, টকিং হেড ভিডিও বলি আমরা এগুলাকে, যে কথা বলতেছি, একটা মানুষ কথা যে কোনো প্রোডাক্ট রিভিউ করতেছে, সে যে প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে তার একটা ইমেজ বা ভিডিও চলে আসতেছে, ওগুলোকে বলা হয় বি রোল। এটাকে বলা হয় এ রোল, যে আই টু আই কন্ট্যাক্ট করে কথা বলে, আর ওই যে বিষয়ে বলতেছে তার একটা ভিডিও চলে আসে, সেটাকে বলা হয় বি রোল। এবং এগুলাকে আমরা এক্সপ্লেনেশন ভিডিও বলতে পারি, রিভিউ ভিডিও বলতে পারি, বা টিউটোরিয়াল ভিডিও বলতে পারি, ডাজন্ট ম্যাটার। আর এটা তো সবাই মানে পরিচিত রিলস বা শর্ট ফরম্যাট। আর বাংলাদেশের ম্যাক্সিমাম যেই রিলস বা শর্টগুলো ভাইরাল হয়, ম্যাক্সিমাম ভিডিওগুলো হচ্ছে গিয়ে লাইক খুব আগলি ভাষায় বলতে গেলে ছাপ টাইপের বেশি ভিডিও ভাইরাল হয়। মানে আগলিনেস কিংবা অশ্লীলতা বা গালাগালি, মানে অতিরিক্ত মানে ক্রিঞ্জ টাইপের ভিডিও বেশি ভাইরাল হয় বাংলাদেশে। ভালো কনটেন্ট মানুষ দেখে না। আমাদের দর্শক হচ্ছে আমরা বিনোদন চাই, আমাদের শিক্ষা দরকার নাই। যার কারণে এডুকেশনাল কনটেন্ট বানাতে অনেকে আগ্রহী না। তাও অনেকে বানায়, বাট তাদের ওভাবে দেখা যায় না সামনে। পডকাস্টটা এখন সবচেয়ে বেশি পপুলার, মানে একেবারে জনরা হয়ে গেছে। আপনি ১ মাসে ফাইবার থেকে $10 কামাইছেন, আপনি পডকাস্টে বসে পড়বেন। কিভাবে ফাইবার থেকে ১ মাসে ওই $10 এর পরিবর্তে $1,00,000 কামাইলেন, এটা নিয়ে একটা জ্ঞান দিবেন, ১ ঘন্টার একটা জ্ঞান দিবেন। অথবা অ্যান্ড্রু টেট টাইপের কিছু সস্তা ভার্সন বাংলাদেশে আছে, ঠিক আছে? যে খুব উল্টায় ফেলছে, সুপ্রা কিনছে, গাড়ি কিনছে, কেমনে কিনছে সেটা নিয়ে জ্ঞান। আর ল্যাপটপ বা ম্যাকবুক গিভঅ্যাওয়ে টাইপের কিছু পেইড কর্মকর্তা আছে। সো আমি খুব বাজেভাবে বলতেছি এই কারণে, এদের ভিডিওগুলো দেখেন না, অযথা সময় নষ্ট। তার পডকাস্টে দেখবেন যার অনেক বছরের অভিজ্ঞতা আছে, যে আসলেই সাকসেসফুল, যার সোশ্যাল একটা নাম আছে। এমন কাউকে পডকাস্ট দেখে না যেখানে খালি সাকসেস সাকসেস, টাকা টাকা, মানি মানি, ডলার ডলার বলে। এরা হচ্ছে আপনার সাথে ব্যবসা করতে আসছে, আর কিছুই না। আচ্ছা, এবার হচ্ছে মাকব্যাং, যেটা আপনারা মোটামুটি সবাই পরিচিত। ইচ্ছা মতো খাবেন, খাবার ভিডিওগুলো খালি এডিট করতে কেমন পারা খাইতে হয় না, জাস্ট খালি গপ গপ করে খায় আর সাউন্ডগুলো থাকে, এই আর কি। আর কমেডি বাংলাদেশের মোটামুটি জনপ্রিয় একটা ক্যাটাগরি। কিন্তু ওই যে বললাম রিলস ফরম্যাটে যারা বানায়, ম্যাক্সিমাম হচ্ছে কপি পেস্ট। জাস্ট ইন্ডিয়ান একটা ভিডিও থেকে কপি করে, ইন্ডিয়ানটা কপি করে আমেরিকান, আমরা করি ইন্ডিয়ান, আবার আমাদের থেকে এবার অনেকে কপি করে। জাস্ট কপি পেস্ট ছেড়ে দেয়, কিন্তু স্টিল মানুষ দেখে, বিনোদন পায়, ঠিক আছে? বিনোদন পায়, গালিও দেয়, বাট আফটার অল আমাদের সস্তা বিনোদন আমরা খুঁজি। ওকে, এবার হচ্ছে আমার ফেভারিট ব্লগিং করা। আমি নিজেও ব্লগিং করি মাঝে মাঝে, যদিও এখন একটু থামছি, বাট আবার শুরু করতে যাচ্ছি। তো ব্লগিং ৩ ধরনের হয়। এটা হচ্ছে ট্রাভেল ব্লগ, এটা ডেইলি ব্লগ, এবং লাইফস্টাইল ব্লগ। ৩টার এডিটিংয়ের ডিফারেন্স কিন্তু ৩ ধরনের হয়। মানে আপনি ট্রাভেল যেরকম এডিট করেন, আপনি নাদির অন্দাগ সবার মোটামুটি সবাই জানে, তার পরিচিত অনেক পাইছেন। তো সে তার ট্রাভেল ব্লগগুলো দেখবেন। আবার বাংলাদেশে মামুন লাইলার ডেইলি ব্লগ দেখবেন। আকাশ পাতাল তফাৎ, তাই না? কারণ ও হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করতেছে, ওই দেশে যেখানে যাচ্ছে, ওই জায়গার ভিডিওগুলো দেখাচ্ছে। ওখানে অনেক ড্রোন ফুটেজ থাকে, কমপ্লিকেটেড ক্যামেরা মুভমেন্ট থাকে, ট্রানজিশন থাকে। আবার ডেইলি ব্লগে হয় কি, অতিরিক্ত পেঁচাল থাকে। লাইক আপনি বাসায় ঘুম থেকে উঠে কি করলেন, কেমনে ভাত খাইলেন, আপনার বউ কেমনে খাইলো, আপনার বাচ্চা কেমনে খাইলো, বাচ্চা কেমনে মানে ওয়াশরুমে গেল, এটা হচ্ছে ডেইলি ব্লগের আন্ডারে পড়ে। এবং খুবই বিচ্ছিরি টাইপের বাংলাদেশের ডেইলি ব্লগাররা খুবই বাজে হয়। লাইফস্টাইল একটু উন্নত, যারা হচ্ছে লাইক আপনারা গেট রেডি উইথ মি, যেরকম আপনি ফ্যাশন, ড্রেস আপ, পারফিউম, বা একটা রিচ রিচ ফ্যামিলি বা রিচ মানুষ কিভাবে তার লাইফস্টাইল লিড করে, এই ধরনের বিভিন্ন ব্লগ দেখে থাকবেন। এবং প্রত্যেকটার দেখবেন যে এডিটিং ডিফারেন্ট। তো আপনি এখন চিন্তা করেন আপনি কোন ধরনের এডিটর হতে চান। ডকুমেন্টারি এডিট করা আসলে একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে ডকুমেন্টারি এটা ডিরেকশনের উপর নির্ভর করে। আপনার ডিরেক্টর বা আপনার যেই ম্যানেজার থাকে,
মোটামুটি বলতে গেলে এখানে একটা টিম বেস কাজ করতে হয়। এটা আপনি একা, একা কখনো কেউ ডকুমেন্টারি আসলে এডিট করে না। ডকুমেন্টারি ২ ধরনের হয়। একটা হচ্ছে এক্সপ্লেইনার ডকুমেন্টারি, ইনফোটেইনমেন্ট ডকুমেন্টারি। ইনফোটেইনমেন্ট কি? ওই যে আপনারা ভয়েস অফ ঢাকা কিংবা এই ধরনের ডকুমেন্টারিগুলো দেখবেন যে এখানে আ হিস্ট্রি নিয়ে বেশি কথা বলা হয়। এখানে রিয়েল ফুটেজ খুব কম থাকে। ম্যাপ অ্যানিমেশন কিংবা ওই জায়গার কোনো অ্যানিমেশন বা ওই ধরনের কোনো হিস্ট্রি, পেপার টাইপের অ্যানিমেশন এগুলো বেশি লাগে। আর নরমাল এন্টারটেইনমেন্ট বা ডকুমেন্টারি গুলা হচ্ছে এরকম কোন একটা দেশের কোন একটা কর্নারে একটা জেলায় বা একটা গ্রামে যেয়ে ওই লাইফস্টাইল গুলো তুলে ধরা। তো ডকুমেন্টারিতে মেইনলি হচ্ছে ইনফরমেশন গুলা খুব মানে ট্রু হইতে হয় বা অনেক রিসার্চ করতে হয় এই আরকি। আর প্রোডাক্ট ভিডিও তো মোটামুটি বাংলাদেশে সবাই এখন ইনফ্লুয়েন্সার, সবাই প্রোডাক্ট সেল করে। অনলাইনে জামশেদ মজুমদার থেকে শুরু করে সবাই আসলে প্রোডাক্ট সেল করে। তো আপনার ইউনিক স্টাইল বের করে অবশ্যই আপনি প্রোডাক্ট এডিট করবেন। ওই বললাম না কপি করার কোনো দরকার নাই। আর প্রোডাক্ট মানে খালি বিউটি আর খেজুর প্রোডাক্ট না। এখানে এছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে। ডিজিটাল প্রোডাক্ট বলেও একটা কথা আছে তো সবাই জানেন। এবং আমরা অনেক সময় হবে যে আমাদের যখন আমরা এডিট করব আমাদের রিয়েল লাইফ ফুটেজ পেতে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা পাই না, আমাদের ক্যামেরা নাই, এখন আমরা কি করব? সেই ক্ষেত্রে এই ২ টা ওয়েবসাইট খুব ভালো কাজে দিবে। pexels.com এবং pixabay.com যেখানে আপনি সার্চ করেই আপনার মানে যে ধরনের ফুটেজ চান পাবেন। এটা আমরা ক্লাসেও দেখব। এবং আপনি যদি ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড টাইপের কিছু মোশন ব্যাকগ্রাউন্ড চান সেক্ষেত্রে আপনার ভিডিজি বা ভিডিওবো, YouTube তো আছেই। আর পেইড যদি চান তাহলে Shutterstock বা Storyblok বা Adobe Stock। এখন কথা হচ্ছে যেহেতু আপনারা নিজেরাই হচ্ছে শিখতেছেন মোশন গ্রাফিক্স, যার কারণে আপনাকে নিজেরাই এগুলা বানায় আবার সেলও করতে পারবেন। Microsoft সাইটে ফ্রিল্যান্সিং নিয়ে আমি যখন জ্ঞান দিব তখন এগুলা আসবে। এই যে আমি নিজেও কিভাবে এখানে সেল করি, আমার নিজেরও অ্যাকাউন্ট আছে। এবং আপনারা কিভাবে নিজেরাও শুধুমাত্র Fiverr বা ক্লায়েন্ট বেস কাজ না করে আপনারা হচ্ছে Microsoft সাইটে কাজ করলে আরো ভালো সাকসেসফুল হতে পারবেন। এবার হচ্ছে আমরা মানে এটা লাস্ট মেবি হ্যাঁ। তো অডিও অবভিয়াসলি ভিডিও এডিট করার সময় যদি আপনি নিজের চ্যানেল থাকে তাহলে নিজের ভয়েসটাকে বেশি প্রাধান্য দিবেন। এআই এর উপর নির্ভর করবেন না। ঠিক আছে? এআই কখনোই হিউম্যানকে রিপ্লেস করতে পারবে না। এটা যতই ওই বলুক মানুষ, লাভ নাই। এছাড়া কপিরাইট ফ্রি অডিও আমরা কোথায় পাবো? এটা আমরা দেখব। সো YouTube এর জন্য অবভিয়াসলি YouTube লাইব্রেরি তো আছেই। Facebook এর জন্য আবার আলাদা। YouTube, Facebook কিন্তু একই কোম্পানি না। তো আপনি এই মিউজিক এখানে দিলে কপিরাইট খাবেন। এজন্য এটার হিসেবে আপনাকে অবশ্যই এটা জানতেই হবে যে কোথায় কপিরাইট খেতে পারেন। থার্ড পার্টি অনেক পেইড অ্যাপ আছে, ফ্রি ওয়েবসাইট আছে যেখানে আপনি যেকোনো জায়গায় অডিও ইউজ করতে পারবেন। তখন অবশ্য একটু অন্যরকম কন্ডিশন আছে। এছাড়া সাউন্ড ইফেক্টস এর জন্য আসলে কপিরাইট দেয় না। সাউন্ড ইফেক্ট আপনি যেকোনো জায়গা থেকে ইউজ করতে পারবেন। কারণ ওগুলো অনেক ছোট হয়। মানে ২-১ টা সাউন্ডের জন্য কপিরাইট ধরে না। তো ওভারঅল সামারাইজ হচ্ছে এটা যে আমরা এই কোর্সে সামারি করে দিলেই যদি আমরা ভিডিও এডিটিং শিখবো, কালার গ্রেডিং শিখবো, মোশন গ্রাফিক্স শিখবো, Fiverr বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে শিখবো এবং রিয়াল লাইফ প্র্যাকটিক্যাল প্রজেক্ট শিখবো। তো এবার হচ্ছে আমরা এখন আপনাদের সাথে কথা বলবো। তারপরে আমরা লেসনে চলে যাব। তো অনেক পেঁচাল পারছি মানে অনেক ধরনের আ কথাবার্তা বলছি। আমি মাইক অন করব। যে কথা বলতে চান সে আমাকে বলেন, কথা বলবেন। আমি খুব অসুস্থ, ক্লাস কি কালকে পাওয়া যাবে? জি ভাইয়া, আমাদের প্রতিটা ক্লাসের রেকর্ড, ফাইল সবই আমাদের নেক্সট ক্লাসে মানে আমরা ড্রাইভ লিংকে আপলোড করে দিব। তো ওটা আপনারা চেক করলে সবকিছু পেয়ে যাবেন। আ ওকে। সো আমি হচ্ছে সবার ফার্স্ট এ আপনাদের সাপোর্ট যে মেন্টর আছে তাকে একটু সুযোগ দিয়ে কথা বলার, সেও আমাদের সাথে আছে। মিতুল ভাই কি আছেন এখানে? একটু কথা বলেন, সবার সাথে পরিচিত হন। জি ভাইয়া আছি আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনি আপনার পরিচয়টা একটু বলেন এবং আমার আমার সাথে আপনার কি সম্পর্ক সেটাও বলেন। অবশ্যই, অবশ্যই। আ শুরুতে সবাইকে আরকি ধন্যবাদ জানাচ্ছি আরকি আমাদের এই আইসিটি বাংলার ভিডিও এডিটিং ব্যাচ 2 তে আরকি বেসিক্যালি জয়েন করার জন্য। তো অনেক কথা আমাদের নাইমুল স্যার বলেছেন আরকি। তো এখানে আমি আ আগে আ পরিচয় দিচ্ছি। আগে আইসিটি বাংলার পরিচয়টা দিই। তার আগে নাইমুল স্যারের পরিচয়টা দেই। নাইমুল স্যারের সাথে কেমনে কিভাবে, যেহেতু স্যার বললেন। তো ব্যাপারটা হচ্ছে আমি নাইমুল স্যারের স্টুডেন্ট আইসিটি বাংলারও আগে। আমি নিজে আইসিটি বাংলার স্টুডেন্ট। তো আ এর আগে আমি হচ্ছে নাইমুল স্যারের আরকি স্টুডেন্ট। উনি যখন ইন্সট্রাক্টর হইতে আরকি এই যে ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স এর উপরে উনার যে অ্যাডভান্স যে কোর্সটা, আমি হচ্ছে উনার ওই কোর্সের আরকি স্টুডেন্ট। এই আইসিটি বাংলাতে ঢোকারও আরো অনেক আরো বছর খানেক আগে।
আর এছাড়া হচ্ছে আমি আইসিটি বাংলাতে আর কি কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট ব্যাচের আর কি স্টুডেন্ট ছিলাম। ইভেন আমি এই ক্যাপকাট কোর্সেরও আর কি সাপোর্ট ট্রেনার হিসাবে আছি প্রায় ৪ মাসের উপরে। হ্যাঁ, ৪ মাসই হবে মনে হয়। ৪ মাসের উপরে আর কি ক্যাপকাট কোর্সেরও সাপোর্ট মেন্টর হিসাবে আছি আর কি। আর এখন তো আপনাদের সাথে আমি এখানেও ভিডিও এডিটিং কোর্সেরও সাপোর্ট ট্রেনার হিসেবে আছি আপনাদের সাথে। আমি এছাড়াও আর কি স্যার যেটা বলতেছিলেন আর কি যে আমি ভয়েস অফ ঢাকারও কোর্স করে এসেছি আর কি। ভয়েস অফ ঢাকার 3rd ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। তো আমার ভিডিও এডিটিং আমি প্রায় ৩-৪ বছর ধরে ৩-৪ বছর বেশি হবে আর কি করতেছি আর কি। এবং আমি টুকটাক লোকাল ক্লায়েন্টের কাজ করি। আমিও রায়মুল স্যারের মতো এরকম ফাইবার বা আপওয়ার্ক এর উপর নির্ভরশীল কোনো সময় ছিলাম না। আমি যত যা কাজ করি, এই যে যেমন আপনাদের ক্লাসে আমি অ্যাটেন্ড করছি, ক্লাস ক্লায়েন্টেরও কাজ করছিলাম। আমি সবসময় লোকাল ক্লায়েন্টেরই কাজ করি। তো মানে সম্ভব, ঠিক আছে? যে ভিডিও এডিটিং করে যে দেখা যাচ্ছে যে সম্ভব। যদিও ভিডিও এডিটিং বা আপনাদের সাথে যে জিনিসটা আর কি যে সাপোর্টের, এটা আমার পার্ট টাইম। আমি বেসিক্যালি হচ্ছে একজন আ সেলস গাই। আ আমি হচ্ছে সেনা কল্যাণ সংস্থায় আম ঢাকাতে আরকি ওনাদের যে স্পেস টাওয়ারে ওখানে একটা সেনা কল্যাণের কোলাবোরেশন একটা কোম্পানি আছে কেবি পেট্রোকেমিক্স। সেটা হচ্ছে দুবাই থেকে ইঞ্জিন অয়েল ইম্পোর্ট করে। ওটাতে আরকি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। তো ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এটা হচ্ছে আমার একটা হব, প্যাশন। আ এর জায়গা থেকে আরকি আমি এই কাজগুলো করে থাকি পার্ট টাইম হিসেবে। তো এতটুকুই আরকি মোটামুটি বলার ছিল আমার আজকে ১ম দিনে। আ সামনে আপনাদের সাথে আমার সাপোর্ট ক্লাসগুলোতে আরকি দেখা হবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে। এবং আমার গুরুই হচ্ছে ১ম গুরু। আমার ভিডিও এডিটিং এর ১ম গুরু হচ্ছে আমাদের নাইমুল স্যার। ঠিক আছে? উনি যেহেতু আছেন ইনশাআল্লাহ আমরা সামনে আরো অনেক দূর পর্যন্ত যাবো। সবাই মিলে যাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিসুদ ভাই, অনেক আপনাকে এত বিস্তরভাবে বলার জন্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে নেক্সট আমি একটু সবার সাথে পরিচিত হতে চাই। সবার আগে মাসুদ রানা ভাই আছে দেখতে পাচ্ছি। মাসুদ রানা ভাই, আপনি একটু লাইনে আসেন। আমরা আপনারা পরিচিত হবেন কিভাবে? আপনি কে, কি জব করেন, কোথায় থাকেন, এটা বললেই এনাফ। আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা। আমি বর্তমানে থাকি ফার্ম গেটে। আর আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। এখন কাজ করছে একটা ইন্টারন্যাশনাল এডুকেশন এজেন্সি, যেটার অফিস হচ্ছে গুলশান ২ এ। ওখানে আমি হচ্ছে হেড অফ ডিজাইনার হিসেবে আছি। আচ্ছা, আচ্ছা, তো ভালো। আপনি এই লাইনেরই মানুষ। থ্যাংক ইউ মাসুদ রানা। নেক্সট আর কেউ কথা বলতে চান আমাকে জানাতে পারেন, যদি অন্য কেউ কথা বলতে চান। আর যদি না বলতে চান সেটাও জানাতে পারেন। তাহলে আমরা নেক্সট টপিকে যাব, মানে আমাদের এডিটিংয়ের মধ্যে প্রবেশ করবো আর কি। আচ্ছা, তো প্রথম ক্লাস এই কারণে আমরা আসলে অনেক বেশি ওই মেইন ক্লাসের প্রতি ইচ্ছে না, যেহেতু প্রথম ক্লাসে একটু পরিচিত হওয়া ভালো। আমরা তো অনেক লম্বা জার্নি, 2.5 মাসের একটা জার্নি থাকবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে সবাই আমি পাবো। এনিওয়েজ, ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে ক্লাসের মধ্যে ব্যাক করি আবার। তো প্রিমিয়ার প্রো দিয়ে শুরু করবো, যেহেতু আমাদের আজকে প্রথম এডিটিংয়ের ক্লাস। তো অবভিয়াসলি প্রিমিয়ার প্রোই সবার আগে আসবে। তো এখন হচ্ছে আপনারা এই সফটওয়্যারগুলো কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাদের একটু আমাকে কমেন্টসে জানান যে সফটওয়্যার ডাউনলোড করতে পারেন না কে কে। আপনাকে সহজ একটা পথ দেখিয়ে দিব তাহলে, ঠিক আছে? হ্যাঁ, যারা কথা বলছেন না, আপনি কমেন্টসে লিখতে পারেন আপনার পেশা কি, আপনাদের এবং সবাই একটা কমেন্ট করেন যে আপনাদের পিসি কনফিগারেশন কি। কারণ এই সফটওয়্যারগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনি যে ভার্সনটা ইউজ করবেন, পিসি কনফিগারেশন কীরকম হইতে হবে, তাহলে আমি বলতে পারবো যে আপনার এই ভার্সন আপনি ইউজ করবেন। আপনি কোত্থেকে নামাবেন সবগুলো ভার্সন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। না, রাইজেন এভাবে বললে হবে না। আপনার পিসি কনফিগারেশন মতো র্যাম, আপনার এক্সটার্নাল জিপিইউ বা গ্রাফিক্স কার্ড আছে কিনা, কোন প্রসেসর ইউজ করতেছেন, এই 3টা বলবেন, তাইলেই হবে। ঠিক আছে? র্যাম, প্রসেসর আর এক্সটার্নাল জিপিইউ কত। হ্যাঁ, এই যে রাহাত ফারুক ভাইয়ের মতো লিখবেন, তাইলে বুঝতে পারবো। 16 জিবি র্যাম, ভেরি গুড। ডাউনলোড করতে পারি না, i7। ওকে, সো যারা হচ্ছে, আমি কেন এটা ড্রাইভে দিচ্ছি না, কারণ হচ্ছে অ্যাডোবি এই নিয়ে 25 পর্যন্ত রিলিজ দিছে। তো এখানে ভালো বা একই রকম সিমিলারিটিস পাবেন আপনি 22 থেকে, লাইক 22, 23, 24, 25 খুবই সিমিলার।
এখন যাদের পিসি কনফিগারেশন ভালো 16 জিবির উপরে, তারা হচ্ছে আপনি 25 চালাতে পারবেন, 24-25। যদি আপনার 16 জিবির নিচে হয়, লাইক 8 জিবি হয়, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 21-22 ইউজ করতে হবে, এর উপরে উঠতে গেলে সমস্যা। ঠিক আছে, আমার মনে হয় সবারই 16 জিবি বা 8 জিবির উপরে, এবং র্যাম আবার বাড়ানোও যায়। আপনাদের পিসিতে র্যামের স্লট থাকে, যদি আপনার 8 জিবি হয় অ্যাটলিস্ট 8 জিবি বাড়ায় নেন, কারণ এখানে হচ্ছে অ্যাডোবি সফটওয়্যার হচ্ছে র্যাম খেকো, প্রচুর র্যাম খায়, মানে একেবারে লাইক আমার 32 জিবি র্যাম, বাট স্টিল আমি মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যাই। তো 56 জিবি র্যাম আছে, বাহ ভাই আমার তো র্যাম দান করে। আচ্ছা, তো ভালো, অনেক বড়, সবার তো মোটামুটি ভালো কম্পিউটার আছে, তো প্রবলেম হবে না। তো আপনারা যদি সফটওয়্যারগুলো ডাউনলোড করতে চান, আপনারা সবার আগে চলে যাবেন হচ্ছে fileshare.com-এ। ফাইলসিয়ার এইখানে হচ্ছে সফটওয়্যার প্রত্যেকটা ভার্সন ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে, ভেরি গুড থিং, যেটা আমি অনেকদিন পরে জানতে পারছি। আমি আগে টোরেন্ট থেকে নামাইতাম, লাইক টোরেন্ট বিডিতে অ্যাকাউন্ট হতে অনেকের নাই, যার কারণে আমি টোরেন্টে যাচ্ছি না। এখানে দেখবেন যে এই আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটার লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, দাঁড়ান আমি আগে সার্চ করে নিই। এখানে লিখবেন যে অ্যাডোবি, মানে লিখলেন যে অ্যাডোবি, হ্যাঁ অ্যাডোবি, জাস্ট এটা সার্চ করেন, তাহলে দেখবেন যে অ্যাডোবির সমস্ত প্রোডাক্ট চলে আসে। এই দেখেন ফটোশপ এর লেটেস্ট, মানে 26 সাল চলে আসে, ক্যান ইউ বিলিভ? এটা তো মানে সব প্রি ক্র্যাক করা, মানে আপনার কষ্ট করে ক্র্যাক প্রি অ্যাক্টিভেট করা, মানে আপনার কষ্ট করা লাগবে না। সো আমি এই ওয়েবসাইট এখান থেকে দিয়ে রাখতেছি, আপনার এখান থেকে সার্চ করা লাগবে না, এখান থেকে বুকমার্ক করে রাখেন। আচ্ছা, তো এইখানে আপনার হচ্ছে ধরেন আপনার প্রিমিয়ার প্রো 2025 ডাউনলোড করা দরকার, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাইরেক্ট ডাউনলোড আছে, টোরেন্টের মধ্যে ডাউনলোড করতে পারবেন। তারপরে এইখানে দেখবেন নিচে আপনার আগের ভার্সনগুলো পাবে, যে প্রিভিয়াস ভার্সন। ঠিক আছে, এখানে অগাস্টের 26 সালে রিলিজ পাওয়া যেটা হয়েছে এইটা, মানে 2025-এরই দেখবেন যে 3টা ভার্সন আছে, মানে ওরা কিন্তু আপডেটস দেয়। তো এখানে আপনার এই যে ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করলেই অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করবে, একদম ইজি। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করেন, আপনার যদি আইডিএম থাকে তাহলে আইডিএম তো হয়ে ডাউনলোড হয়ে যাবে, একটা জিপ আকারে নামবে এবং জিপের পাসওয়ার্ডটা দিয়ে রাখছে দেখেন 1 2 3। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক ডাউনলোডে ক্লিক করবেন, এখানে এই অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, দেখছেন আমার আইডিএমও লাগে নাই। এই 52 মিনিট লাগবে, বা এটা আমি ডাউনলোড করার দরকার নেই, কারণ অলরেডি আমার কাছে আছে। তারপর এটাকে জাস্ট আনজিপ করবেন কিভাবে, এই যে পাসওয়ার্ড চাই 1 2 3, আর এগুলো হচ্ছে সব হচ্ছে প্রি ক্র্যাক করা, মানে আপনার ক্র্যাক করা এগুলার ঝামেলা নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি এই সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন, আপনার উইন্ডোজ যে ফায়ারওয়ালগুলো আছে, এই যে উইন্ডোজ ফায়ারওয়াল এখানে সার্চ করবেন। ঠিক আছে, ডিফেন্ডার বা ফায়ারওয়াল এগুলো অফ করে দিবেন। ঠিক আছে, যে টার্ন অফ করে দিলে হবে কি, যে ওই অ্যাডোবি সফটওয়্যারগুলো মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে হচ্ছে ওরা ওই ভাইরাস হিসেবে কাউন্ট করে ক্র্যাকটারে। ঠিক আছে, এরপরেও যদি প্রবলেম হয়, আমি আপনাদেরকে একটা মানে পুরো ফুল প্যাকেজ আছে, ওটা দিয়ে দিব, ওটার মধ্যে আপনি প্রতিটা সফটওয়্যার পেয়ে যাবেন। তবে ওই মানে ওই একই প্রবলেম পড়বেন, মানে ওই যে ফায়ারওয়েল বা যদি আপনার আগে এখান থেকে ডাউনলোড করে দেখেন, যদি কারো কোনো প্রবলেম হয় আমাদের সাপোর্ট গ্রুপ তো আছেই, আর যদি এরপর প্রবলেম হয় আমি আপনাদেরকে টিউটোরিয়াল বানিয়ে দিব, কারণ বললাম না, কারণ এখানে যাদের পিসি কনফিগারেশন লো তারা কিন্তু প্রতিটা সফটওয়্যারের আগের ভার্সনগুলো ডাউনলোড করবেন। লাইক আপনার এখানে এই দেখেন প্রতিটা সিস্টেম রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, দেখেন আপনি 2025 এখানে হচ্ছে দেখেন লেখা আছে আপনার কত কি লাগবে। 4 জিবি হলে প্রিমিয়ার প্রো চলবে, ফাইন, মানে 8 জিবি হলে ভালো, তো আপনার প্যারা নাই। কিন্তু আফটার ইফেক্টসে বেশি লাগে, আফটার ইফেক্টস 16 জিবি লাগে। এখানে আমি যদি পেছনে যাই, আমি যদি অ্যাডোবি আফটার ইফেক্টস লিখি, অ্যাডোবি আফটার ইফেক্টস, ঠিক আছে, এখানে লিখলে দেখবেন যে আপনার এই আফটার ইফেক্টসের যেই ভার্সনটা, এখানে ক্লিক করি, এখানে নিচের দিকে যাবেন, দেখবেন এখানে কত কত চাচ্ছে, এই যে এখানে র্যাম এত আগের ভার্সন মেবি, আচ্ছা এটা আগের ম্যাকের জন্য, তো ম্যাক না, এটা আচ্ছা আমাদের শুধুমাত্র আমি অ্যাডোবি লিখি তাইলেই হবে, কারণ এটা মাঝে মাঝে সার্চে প্রবলেম করে। অ্যাডোবি লিখলেই একেবারে লেটেস্ট যেই সফটওয়্যারগুলো আছে ওগুলো চলে আসবে। ঠিক আছে, এই যে অ্যাডোবি আফটার ইফেক্ট 2025 যেটা, ঠিক আছে, এইখানে দেখবেন আপনার কত লাগবে। এখানে বলতেছে 4 জিবি, আসলে 4 জিবি না, এটা লাগে 16 জিবি, এখানে কিছু ভুল লিখছে ওরা। ঠিক আছে, আপনি জাস্ট নর্মাল যদি লেখেন যে আফটার ইফেক্টস সিস্টেম রিকোয়ারমেন্টস 2025 যদি লেখেন, 2025 সিস্টেম রিকোয়ারমেন্ট, দেখবেন যে কী কী চাচ্ছে।
এই দেখছেন 16 GB র্যাম বললাম না, 16 GB কোয়াড কোর প্রসেসর। অ্যাটলিস্ট আপনার প্রসেসর ভালো একটা প্রসেসর লাগবে, কারণ হচ্ছে এখানে আপনার অনেক র্যাম যায়, যেটা বললাম। জিপিইউ মানে এক্সটার্নাল জিপিইউ আপনার 2 GB র্যামের উপরে থাকা লাগবে। এগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম। ম্যাক্সিমাম যদি যত যাইতে পারেন, মানে আপনার পিসি যাতে হ্যাং না করে, এই জন্য আপনার যত ভালো কনফিগারেশন ইউজ করবেন তত ভালো, ঠিক আছে? আর দাভিঞ্চি রিজলভ আমি দিয়ে দিব, আমি টিউটোরিয়াল বানায়াও রাখছি। দাভিঞ্চি রিজলভ ফ্রি আছে, আবার স্টুডিও ভার্সন আছে আলাদা, কিন্তু ওই দুইটা আপনি টিউটোরিয়াল বানায় রাখছি, আমি ফাইলটা সহ দিয়ে দিব। আর অ্যাডোবি আমি কেন দিই না, কারণ অ্যাডোবি হচ্ছে আমি পুরো প্যাক নামাইছিলাম, মানে 2025-এর যে ভার্সনটা ছিল ওটা মোটামুটি অনেক বড়, 60 থেকে 70 GB। তো এতগুলো ফাইল তো আপনাদের লাগবে না, এই কারণে আমি ওটা রাখি নাই। ওটা ইন্ডিভিজুয়ালি চাইলে আপনারা এখান থেকে নামাইতে পারেন। সো সফটওয়্যার বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে আমাকে জানাতে পারেন। এবং আমি যে জি ভাইয়া বলেন। আমি যে প্লাগইনগুলো আপনাদেরকে দিব, ওই প্লাগইনগুলো যেগুলো থার্ড পার্টি, ওগুলো আমি ফ্রিতে দিয়ে দিব। ওগুলো আপনারা জাস্ট আমি ভিডিও আকারে দিয়ে দিলে বুঝতে হবে যে কীভাবে ইনস্টল করতে হবে। সো আমরা এখন আর কথা বলবো না, আমরা এবার ডিরেক্ট প্রিমিয়ার পথে চলে যাব। প্রিমিয়ার 2025 সাল থেকে শুরু করবো, এবং আপনি যে আগের ভার্সন বা 23 বা 24 একেবারে সিমিলার, খুব আহামরি পার্থক্য না, এদিক ওদিক জাস্ট একটু ডিফারেন্ট। আমি যেভাবে দেখলাম সবার পিসি কনফিগারেশন, আপনার প্রিমিয়ার প্রো 24 বা 25 ইজিলি চালাতে পারবেন, মানে প্রবলেম হবে না। 8 GB র্যাম হলে জাস্ট খালি আরেকটা 8 GB লাগাই দেন, দ্যাটস ইট। এখন তো র্যামের দাম অনেক কমে গেছে, আগে তো অনেক বেশি ছিল, এখন তো মোটামুটি কমে গেছে। এবং দোকানদারকে অবশ্যই আপনার মানে বাস কত, আপনার কত গিগাহার্টজ এটা বলে দিবেন যে আমার এই সেম র্যাম আর একটা র্যাম, তাইলেই হবে। তো এই হচ্ছে প্রিমিয়ার প্রো আমরা ওপেন করলাম। এবং এই যে আগেরগুলো আপনাদের দেখার দরকার নাই, এটা ইগনোর করবেন, কারণ আপনি যখন প্রথমবার খুলবেন তখন এগুলো ব্ল্যাঙ্ক আসবে। আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব হচ্ছে নিউ প্রজেক্ট, এখানে চলে যাব। তো প্রথমে হচ্ছে আমাদের প্রজেক্টের নাম চায় ওরা, তো আমরা নাম দিয়ে দিই যে ক্লাস 1। ওকে, ক্লাস 1। দেন লোকেশন, আপনি কোন এটা কিন্তু প্রজেক্ট, মানে প্রিমিয়ার প্রো প্রজেক্ট আকারে কোন ড্রাইভে সেভ হবে সেটা বলে দিছে। কারণ হচ্ছে আমরা একটা প্রজেক্টে বারবার এডিট করব, তাই না? ক্লায়েন্টের রিভিশন দিবে বা আমরা চেঞ্জ করব, আজ বাদে কালকে আবার করব, তো অবশ্যই সেভ থাকতে হবে। সেভ যদি না থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে। এবার বলছে স্কিপ ইম্পোর্ট মোড। এটার মানে হচ্ছে আপনি ডিরেক্টলি যখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তখন আপনাকে ইম্পোর্ট করার জন্য একটা উইন্ডো দেখাবে, বাট আমার দরকার নেই, আমি ভিতরে গিয়ে ইম্পোর্ট করব, তো আমি এটাকে স্কিপ, এটা মার্ক দিয়ে দিছি। দেন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো এটা হচ্ছে একেবারে আপনি যখন প্রথমবার প্রিমিয়ার প্রো ওপেন করবেন 2025 সাল, এরকম শো করবে। অনেক মনে হচ্ছে অনেক কমপ্লিকেটেড, বাট কমপ্লিকেটেড না, আস্তে আস্তে সবই বুঝতে পারবেন যে কি আছে। সো প্রথমে হচ্ছে সবার আগে আমরা এগুলাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা অপশনগুলো সম্পর্কে পরিচিত হব। টুল বার তো আছেই। একটা ভিডিওতে কাজ করতে গেলে, একটা এডিট করতে গেলে আমার যা যা লাগবে, মানে ভিডিও, অডিও, ইমেজ সব হচ্ছে আমার এইখানে জমা হবে, মানে মিডিয়া ইম্পোর্ট করতে হবে। এখানে ওরা লিখিয়ে দিয়েছে যে ইম্পোর্ট মিডিয়া। ওকে, এখন এটা করার আগে অবশ্যই আপনার কিছু সেটিংস মেনে চলতে হবে, ওগুলো আসলে ঠিক আছে কিনা। এটা দেখার জন্য আপনি এখানে উপরে সবার উপরে ফাইলে চলে যাবেন। তারপর এখানে দেখবেন যে প্রজেক্ট সেটিং নামের একটা অপশন আছে, এখানে চলে যাবেন। তারপর এখানে জেনারেলে চলে যাবেন। এইখানে দেখবেন আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনার এখানে লেখা আসবে যে কিউডা। আপনারা যদি ম্যাক ইউজ করেন তাহলে মেবি লেখা থাকে ওপেন সিএল, ঠিক আছে? এখানে ম্যাক আছেন কয়জন বলেন তো, একটু ম্যাক ইউজার আছেন এখানে কেউ? এমন কি আছে যেখানে ম্যাক ইউজ করেন? নাই মেবি। সবাই মানে ম্যাক জন্য অনেক কমপ্লিকেট হয়ে যায় অনেক সময়। আচ্ছা, তো যদি গ্রাফিক্স কার্ড না থাকে সেক্ষেত্রে জিপিইউ থেকে সিপিইউ লেখা আসে, এই আর কি, আর কিছু না। তারপর এটা ওকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে সামহাও যদি আপনার এখানে গ্রাফিক্স কার্ড আছে তাও শো করতেছে না, সেক্ষেত্রে এখানে সুইচ করার অপশন পাবেন। আপনি এখানে ক্লিক করলে সুইচ করার অপশন পাবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনার এটা শেষ। এরপর হচ্ছে আপনার এখানে এডিটে যাবেন। তারপর এখানে প্রেফারেন্স আছে। প্রেফারেন্সে গেলে দেখবেন যে আপনার এখানে কিছু অপশন আছে, যেমন আপনার হার্ডওয়্যার, আপনার গ্রাফিক্স কার্ড বা আপনার মেমোরি ক্যাশ, এগুলো। তো হার্ডওয়্যার আমরা কেন যাই? আমরা অনেক সময় অডিও রেকর্ড করি, কারণ এই যে অডিও হার্ডওয়্যার আছে, এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার কোন কোন অডিও আছে, আউটপুট কোনটা, আপনি শুনবেন না অডিওটা। তো আমি এই যে যখন ভিডিওতে প্লে করব তখন আমার স্পিকারে শুনবো, এটা আপনি দিয়ে দিবেন। অনেক সময় এরকম হয় যে আমরা শুনি না,
কারণ ওই সময় অনেক সময় সাপোর্ট করে না কিংবা অন্য কোনো ডিভাইস দেওয়া থাকে যার কারণে শুনতে পাই না। এক্ষেত্রে ডিসপ্লে আউটপুটটা আপনি অবশ্যই আপনি যদি হেডফোনে কাজ করেন তাহলে হেডফোন দিয়ে রাখবেন, না হলে স্পিকার থাকলে স্পিকারে দিয়ে রাখবেন। এছাড়া এখানে আরও অনেক সেটিংস আছে, বাট আমার মনে হয় এগুলো অত বেশি আহামরি গুরুত্বপূর্ণ না, কারণ এটা ডিফল্ট যেগুলো থাকে আমরা সেগুলো চেঞ্জ করি না। একটা চেঞ্জ করি হচ্ছে যে মেমোরি। এই যে আমি আপনাদের একটু আগে বলেছিলাম যে অ্যাডোবি সফটওয়্যারগুলো হচ্ছে অনেক র্যাম দরকার হয়। সো এইখানে দেখবেন ইনস্টল র্যাম আমি অ্যাডোবির জন্য মানে রাখছি 28 জিবি, আর অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য রাখছি 4 জিবি। কেন রাখছি? কারণ আমার পিসিতে এছাড়া আরও অনেক সফটওয়্যার অ্যাপস চলতেছে, তাই না? ফায়ারফক্স বা চলতেছে, আপনাদের লাইভ ওবিএস চলতেছে। তো এই কারণে আমি 4 জিবি রাখছি, বাট আমি চাইলে আরও কমাইতে বা বাড়াইতে পারবো, বাট আপাতত আমি রাখছি। তো আপনারা চাইলে আপনার র্যাম যত হয় তার থেকে একটু 1 জিবি 2 জিবি র্যাম গরিবদের দান করে দিবেন আর কি, অ্যাডোবি বাদে। আচ্ছা, তো মোটামুটি এই আর কি, এখানে আহামরি দেখবো না কিছু। এইবার আসি আমরা ভিডিও ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলে আমাদের এই সেটিংসগুলো সম্পর্কে আমরা আরও পরিচিত হতে পারবো। তো প্রথমে আমরা ইম্পোর্ট জাস্ট এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করলেই দেখবেন যে আমি কোনো যেই ফোল্ডারে রাখছি বা যেই ফোল্ডারগুলোতে আমি ভিডিও রাখছি আমি খুঁজে পাবো। মানে আপনি যে ড্রাইভে রাখবেন অবশ্যই আপনি জানেন কীভাবে পিসিতে ব্রাউজ করতে হয়। তো ধরেন আমি আপাতত একটা ভিডিও এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে জাস্ট এখানে ওপেনে ক্লিক করব। দেখবেন যে অটোমেটিক্যালি এটা চলে আসছে। কিন্তু এটা আসছে কীভাবে দেখা যাচ্ছে না। এটা সুইচ করা যাবে, এখানে দেখবেন লেখা আছে যে প্রিভিউ মোড। তাহলে এই যে ভিডিওটা আসছে এটা বুঝতে পারবো, এবং ভিডিওটা আমরা এখানে টাইম লাইনে ছেড়ে দিতে পারবো। এখানে জাস্ট ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি এই ভিডিওর যে সাইজ আছে সেই ভিডিওটাই মানে সেই সাইজটা নিয়ে নিচ্ছে। বাট এমনও সময় হবে যে আপনার নিজে থেকে একটা সাইজ বিল্ড করা লাগবে, থাকতেই পারে, কারণ আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আমার এই ভিডিওটা হবে ফুল এইচডি, তুমি ফুল এইচডি এত এফপিএস করে নাও। এই যে একটু আগে আমরা 1920 1080 এগুলো শিখছি না? তো এখন হচ্ছে যদি এরকমভাবে আমরা না চাই যে না এই ভিডিওর সাইজ আমি মানবো না, আমার নতুন একটা সাইজ দরকার, তাহলে কি করবেন? আপনার কিবোর্ডের আপনি এখানে সুইচটা দেখে দিচ্ছি, আপনার দেখতে আমি কি টাইপ করতেছি। সো কিবোর্ডে Ctrl Z প্রেস করলে একবারে নতুনের মতো, মানে একবার প্রথম যেরকম ছিল এরকম হয়ে যাবে। এটা আমরা কোথায় পাবো? আমাদের নতুন করে যদি কোনো সিকোয়েন্স ক্রিয়েট করতে যাই, এখানে যে ফাইল, এবারে নিউ, তারপর এখানে প্রজেক্ট বা সিকোয়েন্স। আমরা অলরেডি প্রজেক্ট নিছি, তো আমাদের প্রজেক্টের দরকার নেই। আমরা যাব সিকোয়েন্স অথবা Ctrl N, এটা প্রেস করলেও একই জিনিস আসবে। সিকোয়েন্সে ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা ইন্টারফেস আসছে, আমাকে বলতেছে যে তুমি কেমন ভিডিও ফরম্যাট চাও। নর্মালি এখানে সোশ্যাল আছে, ফুল এইচডি ফরম্যাট এরকম দেওয়া থাকে, কিছু প্রিসেটস দেওয়া থাকে। বাট আমি যদি সেটিংসে চলে যাই, এখানে আপনি যদি এখানে ক্লিক করার করে সেটিংসে যাই, নর্মালি এখানে কাস্টম, মানে আমাদের এখানে অনেক ধরনের ফরম্যাট ওরা দিয়ে দেয়, কিন্তু আমরা এভাবে নিব না, আমরা কাস্টমলি থাকবো। আমাদের এফপিএস কত থাকবে এটা আমি বলেছিলাম, যারা ব্রডকাস্ট নিয়ে কাজ করেন তারা এখান থেকে সিলেক্ট করবেন 30 এফপিএস। যদি আপনারা ইউটিউবের জন্য কাজ করেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট অথবা আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি 24 রাখতে পারেন, আপনি 30 রাখতে পারেন, 60 রাখতে পারেন, ইজ ইউর আপ টু ইউ, ঠিক আছে? তো আমি 24 রাখছি, বা হচ্ছে আমি 30 রাখতেছি আপাতত। এবার হচ্ছে এখানে ফ্রেম সাইজ 1920 1080। যদি আপনার ফুললি যদি আপনি সীমাবদ্ধ থাকেন তাহলে ভালো। 4K হইলে অনেকের মনিটর 4K সাপোর্ট করে না বা ল্যাগ দিবে, যার কারণে আমরা এটাকে আর চেঞ্জ করব না, 1920 1080 রাখবো। অবশ্যই এখানে স্কোয়ার পিক্সেল রাখবেন, তাহলে বার চলে আসবে। এবং এখানে অডিও স্যাম্পল রেট অবভিয়াসলি মনে রাখবেন সবসময় 48,000 রাখবেন, এর নিচে রাখবেন না। নিচে গেলে আপনার সাউন্ড ডিস্টোর্ট হয়ে যাবে, সাউন্ড আগে পরে হয়ে যাবে। অনেকে বুঝে না, অনেকে বলে আমি ভিডিও আপলোড দিছি কিন্তু আমার সাউন্ডটা ডিসপ্লেস হয়ে গেছে। কেন? কারণ এই যে এটা ওয়েবে যখন আপলোড দিবেন ফেসবুকে, ইউটিউবে, এখানে মাথায় রাখতে হবে যাতে আপনার এটা যাতে না সরে যায়। এবং আপনার এখানে প্রিভিউ ফাইল কুইক টাইম আছে, চাইলে আপনি অন্য দিতে পারেন, তবে আমার মনে হয় কুইক টাইম ইজ গুড, দরকার নাই, এখানে আমার চেঞ্জ করার দরকার নাই। তারপরে চাইলে আপনি সেভ করে রাখতে পারেন যে আপনি নেক্সট টাইমে এই একই প্রিসেট বারবার ইউজ করবেন, তাইলে আপনার এখানে সেভ থাকবে। এবং সেভ প্রিসেটসে ক্লিক করলে লেখা থাকবে যে বলবেন যে টেস্ট, যে আমরা এই ফুটেজ নিয়ে কাজ করব, ঠিক আছে? টেস্ট দিয়ে দিলে দেখবেন যে অটোমেটিক্যালি আমার এখানে কাস্টমে একটা নতুন ফরম্যাট চলে আসবে, দেখেন টেস্ট। এখানে ক্লিক করলে পরবর্তীতে বারবার আপনাকে চেঞ্জ করার দরকার নাই, এখানে জাস্ট সিকোয়েন্স এটাকেও আপনি চেঞ্জ করতে পারেন নামটা। সো আমি ওকে দিচ্ছি।
দেখেন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে ব্ল্যাঙ্ক প্রোফাইল চলে আসছে, মানে কিছু নাই, বাট ফরম্যাট আসছে, যেটাকে বড় ছোট করে দেখতে পারেন। এবার হচ্ছে আমরা কি করব, আমরা এখন এগুলাকে সাজাবো। কিভাবে সাজাবো? আমাদের একটা ভিডিও নিয়ে তো আমরা কখনোই কাজ করি না, আমাদের অনেকগুলো ভিডিও লাগে না, 4-5টা ভিডিও। তো আমরা চাইলে একটা ভিডিও এভাবে ধরে ধরে না এনে অনেকগুলো ভিডিও একসাথে আনতে পারি। কিভাবে আনবো? এখানে আমরা রাইট ক্লিক করব, দেখুন এখানে আবার লেখা আছে ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করব, আবার সেই আগের যে জায়গা ছিল এখানে চলে গেছে। তারপরে দেখেন আমি চাইলে এভাবে করে ড্র্যাগ করে নিয়ে আসতে পারবো, অথবা আপনি যদি সিরিয়ালি চান যে আপনি এইখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ এইখান থেকে এই পর্যন্ত আমি পুরো ভিডিও নিয়ে আসবো, সেটাও আপনি করতে পারবেন। জাস্ট প্রথমটা একবার ক্লিক করবেন, তারপরে শিফট চেপে ধরে লাস্টটা ক্লিক করলে দেখবেন যে সব সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে ওপেনে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক্যালি সব ভিডিও এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এরপর হচ্ছে এগুলোকে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, দেখবেন যে সব সিরিয়ালি তাদের মতো করে ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনার ইম্পোর্ট করা খুবই ইজি, এখানে অনেক বেশি রকেট সায়েন্স না, বাট আপনার মনে রাখতে হবে আপনি সাইজ কোনটা নিয়েছেন বা আপনার মেইন আসলে সাইজ কোনটা, এটা দেখার জন্য আপনি বারবার আপনার এখানে এই যে সিকোয়েন্স সেটিংয়ে চলে গেলেই দেখতে পারবেন যে এখানে আমার কত সাইজ বা হাইট উইথ ছিল। ঠিক আছে, একবার তো আমরা নিয়ে ফেলছি, তো বারবার আমাকে ওই ফাইলে যাওয়া লাগবে না। তো এতটুকু পরিমাণ সবাই কি মানে বুঝতে পারছেন? এতটুকু পরিমাণ যে হ্যাঁ আমরা এখন নেক্সট স্টেপে যাই। ইম্পোর্ট করা বুঝি নাই। আচ্ছা, ইম্পোর্ট করার সিস্টেম হচ্ছে ধরেন আমি সব ডিলিট করে দিলাম, ঠিক আছে, এই যে ডিলিট করে দিলাম, বা হচ্ছে আমি একেবারে সবগুলো একবার ডিলিট করে দিলাম, সিকোয়েন্স নাই এরকম। হ্যাঁ, কি করব আমরা? এখানে লেখা আছে ইম্পোর্ট মিডিয়া, এখানে ক্লিক করলেই আপনি যেখানে রাখছেন আমার ভিডিও ফাইলগুলো, ঠিক আছে, আপনি যদি অন্য ড্রাইভেও রাখেন সেটাও আপনি খুঁজে পাবেন। আমি এখানে রাখছি, ধরেন আমি এই যে ভার্টিক্যাল ফরম্যাট আছে এগুলোও আমি নিয়ে আসতে পারবো, ঠিক আছে, এগুলোও আনতে পারবো, কোনো ব্যাপার না। আপনি যেখানে ফাইলগুলো রাখবেন জাস্ট ওইখানে চলে যাবেন। যদি আপনার একটা ভিডিও দরকার তাহলে একটা ভিডিওতে ক্লিক করবেন, আপনি মাল্টিপল ভিডিও দরকার হয় তাহলে একবার এরকম করে ধরবেন একবার, দেন শিফট চেপে লাস্টেটা ধরবেন, দেন এখানে ওপেনে ক্লিক করবেন। এই যে ওপেনে ক্লিক করলে অটোমেটিক্যালি এই যে সব ইম্পোর্ট হয়ে যাবে। তারপর এগুলোকে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও এদের সাইজ অনুযায়ী একটা মানে সাইজ নিয়ে নেয়, বা এদের যে সাইজটা আছে। বাট যদি আপনি চেঞ্জ করতে চান আপনার সিকোয়েন্স সেটিংসটা, তাহলে এখানে গিয়ে সিকোয়েন্স সেটিংসে ক্লিক করবেন, এখানে গেলে আপনার সিকোয়েন্স সেটিং লেখা আসবে। এরপর আপনি আপনার মতো করে এখানে এফপিএস বা আপনার সাইজ যদি চেঞ্জ করার দরকার হয় আপনি চেঞ্জ করে নেবেন। এবং মনে রাখবেন অডিওতে অবশ্যই 48,000 হার্টজ থাকতে হবে। তো আমার মনে হয় এটা নিয়ে এখন আর কনফিউশন থাকার কথা না। যদি তাও প্রবলেম হয়, যেহেতু আজকে প্রথম ক্লাস, অনেকেই আজকে নতুন দেখতেছে, না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। সবাই ক্লিয়ার ইম্পোর্ট করার বিষয়টা? আপনাদেরকে চটপটে হইতে হবে, মানে ইনস্ট্যান্টলি বলতে হ্যাঁ বুঝছি বা রিয়াক্ট করতে হবে। ওকে, এবার আমরা কাটাকুটি যাই। ভিডিও এডিটিং মানে কি? সবার প্রথমে আমাদের কি শিখি? কাটাকুটি শিখি না? মানে অহেতুক পার্টগুলো ফেলে দিতে হয়। এডিটিংয়ের সবচেয়ে প্রথম যে ধাপ, যে এক্সট্রা আজাইরা পার্ট বা আমাদের এখন রিটেনশন টাইম খুব কম, আমরা খুব দ্রুত মানে এটা মানে চলে যাই, কেন? আমাদের ভিডিওগুলো ওরকম এঙ্গেজিং হয় না, তো এই জন্য মানে একটু পরপর সিন চেঞ্জ করতে হয়। তো একটা সিন অনেক লং টাইম ধরে দেখানোর সেই সময় এখন আর নাই। তো আমরা এই স্ক্রিনটাকে আরো বড় করে দেখার জন্য আমি একটু বড় করি, কারণ অনেক ছোট স্ক্রিন হয়ে গেছে এরকম, ঠিক আছে। আর একটু বড় করতে পারি, তো বড় করলাম, এবং এটাকেও এরকম করে বড় ফ্রেম বাই ফ্রেম দেখতে পারবেন। এই দেখেন, আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম এফপিএস কেন বলছিলাম মনে আছে? এই দেখেন, এই এক একটা ছবি এটাই একটা ভিডিও আকারে চলে আসছে, এই কারণে মনে হচ্ছে এটা একটা ফ্রেম, ঠিক আছে। এই তো এখন হচ্ছে আমরা কাটাকাটি করব। তো প্রিমিয়ার পথে কাটাকাটির জন্য শর্টকাট কি হচ্ছে সি, এখানে ক্লিক করেন, দেখেন লেখা আছে রেজর টুল, ব্লেডের মতো একটা আইকন আছে, এটা হচ্ছে আপনার কাটাকাটির জন্য। এখানে টুলবারে আরো অনেক টুল আছে, বাট মেইন দরকার হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। সো ধরেন আমি কি কাটবো আসলে, ধরেন আমার কোনো ভিডিওর প্রথম এবং শেষ অংশ কাটা দরকার, সেই ক্ষেত্রে আমাকে কোনো ধরনের টুলসের দরকার নাই, আমার জাস্ট মাউসটা ওইখানে রাখলেই এনাফ, ঠিক আছে। আমি যখন বড় করি মাউসটা আমি এখানে রাখবো, দেখবেন যে মাউসটা লাল হয়ে গেছেন, আইকনগুলো অনেক ছোট, বড়ও করা যায় না, একটা সমস্যা। তো এই দেখেন
আমি কিন্তু কোনো টুল, আমি নর্মাল সিলেকশন টুলই আসি। যখনই আমরা কোনো ভিডিও শুরুতে আমি চলে যাব, দেখবেন যে এরকম লাল হয়ে গেছে, মানে বুঝতেছে এখানে কাটবো। আমি কতটুকু কাটবো আসলে, আমি 4 সেকেন্ড কাটবো না 5 সেকেন্ড কাটবো, আমাকে বলতে হবে। ধরেন আমি এই থেকে এই পর্যন্ত আমি কাটবো, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কার্সর পয়েন্ট। তো আমি যদি জাস্ট একটা ক্লিক করবো, মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে যতটুকু সেকেন্ড কাটবো আমি অতটুকু পরিমাণ এভাবে নিয়ে গেলেই দেখবেন যে অটোমেটিক্যালি এই দেখেন জায়গাটা কেটে গেছে, মানে ব্ল্যাঙ্ক, কিছু নাই। তাইলে এখন সমস্যা কি? তাহলে মিলাইতে হবে। তো আমরা কি করি, এরকম ধরে ধরে মিলাই, এরকম করে ধরে ধরে মিলাই, কিন্তু দরকার নাই। আপনি এরকম ধরে না মিলিয়ে আপনি এখানে একটা ক্লিক করবেন, মানে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, দেখবেন যে সাদা বার, মানে কিছু নাই। তারপরে আপনার কিবোর্ডে ডিলিট অথবা স্পেস, ব্যাক স্পেস ক্লিক করবেন, মানে প্রেস করবেন, দেখবেন যে মিলে গেছে। আপনি ধরেন শেষ প্রান্ততে দরকার আপনার, ধরেন এইটুকু আপনার কাটা দরকার, ঠিক আছে? কী করবেন, জাস্ট মাউসটা এদিকে চলে যাবে, জাস্ট খালি 10 সেকেন্ডের মধ্যে নিয়ে আসেন, দেখবেন যে অটোমেটিক্যালি কেটে যাবে। আবার এখানে হলে একটা ক্লিক করবেন, সাদা অংশ, জাস্ট ডিলেট চাপবেন, ডিলেট হয়ে যাবে। কিন্তু প্রবলেম হবে যখন আপনি মাঝখান থেকে কাটবেন, কারণ সব কিছু তো আমরা প্রথম আর শেষ অংশ কাটি না। ধরেন এই ভিডিওটা অনেক বড়, আমি চাচ্ছি যে এই 45 থেকে এটা আমরা কেটে ফেলবো, 45 থেকে 1 মিনিট পর্যন্ত আমরা এটুকু আমরা ডিলিট করে ফেলবো। তখনই দরকার হবে আমাদের এই যে টুলবারের রেজর টুল বা সি। আপনি যদি কিবোর্ডের সি প্রেস করেন, দেখেন আমার আইকনটা বদলে গেছে। আবার ভি প্রেস করলে আইকনটা নর্মাল সিলেকশনে চলে আসছে। তো শর্টকাট কেন মনে রাখবেন, কারণ শর্টকাট হলে আপনার কাজ করতে অনেক সুবিধা, কারণ বারবার মাউসে গিয়ে চেঞ্জ করা অনেক ঝামেলা, শুরু থেকে একটু কষ্ট হয়। তো আমি একবার বড় করছি এখানে, ইভেন আপনি এইটাকেও বড় করতে পারেন, লাইক এখানে ভিডিওটাকে এরকম করে বড় করেও দেখতে পারেন, এটাকেও বড় করতে পারেন, খুবই ফ্লেক্সিবল আর কি, খুবই ফ্লেক্সিবল। তো আমরা করব কি, যে 45 সেকেন্ডে যাওয়ার পরে জাস্ট সি প্রেস করব, তারপরে এই যে এই লাইন বরাবরই কাটবো, তাহলে এটা জাস্ট ক্লিক করবো, এই দেখেন ভাগ হয়ে গেছে একটা। আবার আমি 50 সেকেন্ডে যাই, এখানে গিয়ে আরেকটা ক্লিক দিই, দেখেন আরেকটা ভাগ হয়ে গেছে, মানে পুরো পার্টটাই আমরা এখন আলাদা করে ডিলিট করে ফেলতে পারবো। জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট চাপবেন, দেখেন ডিলিট হয়ে গেছে এবং ফাঁকাও হয়ে গেছে। দেন এই ডিলিটে ক্লিক, মানে এখানে মাঝখানেটা ক্লিক করবো, ক্লিক করে মিলিয়ে দিব। এখন কথা হচ্ছে, অনেকে এই আলসেমিটা করতে চায় না, মানে এরকম করে কেটে তারপরে লাগানো খুব ডিফিকাল্ট না? এত ঝামেলা কে করবে? এর জন্য একটা টুল আছে আমাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে রিপল এডিট টুল। এই রেজার টুলের উপরেই দেখবেন যে এরকম একটা, মানে এদিকে ওদিকে একটা অ্যারোর মতো আছে, এটাকে বলা হয় রিপল এডিট। এটা শর্টকাট হচ্ছে বি। এই বি এর কাজ হচ্ছে আপনার কেটে দেওয়া প্লাস মিলিয়েও দেওয়া। ধরে নর্মালি সি দিয়ে কি হয়, নর্মালি কাটলে কি হয় যে এরকম গ্যাপ থাকে না, কিন্তু যদি আপনি বি প্রেস করে কাটেন তাহলে গ্যাপ থাকবে, আবার মিলিয়েও যাবে। আমি যদি বি প্রেস করি, দেখবেন যে এখন আপনি যদি সামনের দিকে দেখেন হলুদ হয়ে গেছে আইকনটা। এখন আমি যদি এরকম করে কাটি, দেখবেন যে এই দেখেন, মানে গ্যাপটা নাই, আবার মিলেও গেছে। ভেরি গুড। আবার সেম এখানে এদিকে কেটে দিই, দেখবেন গ্যাপ নাই, আবার মিলেও গেছে। চাইলে এভাবে শর্টকাটে করতে পারেন, কিন্তু ওই যে মাঝখানে গেলে আপনার অবশ্যই রেজার টুল লাগবেই, কারণ মাঝখানে কাটতে গেলে এই টুলের আর প্রয়োজন হবে না। তো এইটুকু কাটাকাটি সম্পর্কে সবাই বুঝতে পারছেন যে কীভাবে কাটতে হয় মাঝখান থেকে বা পাশ থেকে। তাহলে আমি আবার দেখব, আজকে আমি বেশি মানে প্রশ্ন করতেছি এই কারণে যাতে আপনারা প্রথম ক্লাসটা এনজয় করতে পারেন। জি স্যার বলেন। জি ভাইয়া, বুঝতে পারতে পেরেছি। ওকে ওকে, মানে বেসিক জিনিস একটু সহজ সহজ লাগবে, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। তো আজকে যারা আগে থেকে পারতেন বা শিখছেন, একটু বোরিং লাগতে পারে। সবার কি বোরিং লাগতেছে বলেন তো আমাকে একটু, মানে আপনার কি বোরিং ফিল হচ্ছে যে কি শিখায়? বোরিং লাগার ভাইয়া কিছুই নাই, কারণ যদি পারতাম তাহলে আর ক্লাসে কি আসে। না না, অনেকে আসলে প্রথম ক্লাসে এক্সপেক্ট করে যে প্রথম ক্লাসে তাদেরকে আমি সব শিখিয়ে দিব এবং কিভাবে হাজার হাজার ডলার ইনকাম করতে হয়, ওই যে ইউটিউব ভিডিও যেরকম হয়। ভাইয়া কোর্স করে কোনোদিন হাজার হাজার টাকা ইনকাম করা যায় না। এই- তার পিছনে অনেক রাত জায়গা, অনেক কষ্ট, মানে এটা আসলে এমনই মনে হয়। প্রথম দিকে কোর্স করার সময় বিরক্ত লাগে। আমি যখন গ্রাফিক্স শিখতাম 2-3 বছর আগে, অনেক বিরক্ত লাগতো। আর আইডিয়া, স্টোরি টেলিং এগুলো আসলে নিজের ভিতরে, কেউ তাহলে গলায় আওয়াজ শিখাইতে পারে না। আর যদি কেউ যদি টুলস জানে বা আপনি যেভাবে শিখাইতেছেন এইগুলো যদি প্র্যাকটিস করে, তবে অটোমেটিকলি ধীরে ধীরে এটা আয়ত্তে চলে আসে। হ্যাঁ, আসলে গুলো হামের জিনিস না, সবকিছু প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ মাসুদ রানা। আমরা আবার ক্লাসে ফিরে যাই। এখন হচ্ছে আপনার অনেক সময় মনে হবে, ধরেন এই যে মহিলা আছে, এখন
আপনি চাচ্ছেন এই ফুটেজটা এক্কেবারে সামনে বা মাঝখানে কোনোটা জায়গায় রাখতে, তখন নর্মালি আমরা অ্যাজ এ নিউ বিগিনার হিসেবে কি করি, সবগুলোকে এরকম করে ধরবো, তারপর এখানে এরকম করে নিব, তারপর আবার সবগুলোকে আবার ধরবো, আবার নিব, এত স্টেপ কেন ভাই? আমাদের তো অনেক শর্টকাট কি আছে। ধরেন আমি একবারে কন্ট্রোল জেড প্রেস করে আগের স্টেপে চলে যাই। কন্ট্রোল জেড হচ্ছে অ্যাডোবির জাতীয় মানে শর্টকাট, মানে এক স্টেপ আগে যেতে হলে আপনাকে কন্ট্রোল জেড প্রেস করতে হবে, আবার এক স্টেপ পরে যেতে হলে কন্ট্রোল শিফট জেড প্রেস করতে হবে। তো আমি চাচ্ছি যে এই মহিলার ফুটেজটাকে একেবারে শুরুর দিকে নিতে, কোনো ধরনের এগুলোকে না সরায়া, ঠিক আছে? গেস করবেন এটা হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন আপনাকে জায়গা ছেড়ে দিবে না, কিন্তু আপনি হচ্ছে উত্তরাধিকারী, আপনাকে জায়গা নিতেই হবে। এজন্য আপনার কন্ট্রোল করতে হবে, এবং কন্ট্রোল করার জন্য আপনার কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে হোল্ড করে ধরে রাখতে হবে। তারপরে এখন দেখেন, এই দেখেন একটা নতুন লাইনের মধ্যে চলে আসে, এটা আপনি যেখানে নেন না কেন অটোমেটিক্যালি তারা দেখছেন জায়গা ছেড়ে দিছে। কন্ট্রোল চাপা ধরে আপনি যেখানে নেন না কেন সবাই তাদের জায়গা ছেড়ে দিবে। সি, সবাই সরে যাচ্ছে, কেউ কিন্তু মাঝখানে বসতেছে না। নর্মাল যদি আমি করতাম ওই রিপ্লেস হয়ে, দেখেন নর্মালি হলে এরকম একটা ফুটেজের মধ্যে আরেকটা ফুটেজ ঢুকে যাচ্ছে, দেখছেন সব ডিলিট হয়ে যাচ্ছে, প্যারা না? কিন্তু কন্ট্রোল চাপাতে হলে আমার আর এই প্রবলেমটা হবে না। এখন এখানে আননেসেসারি অডিও লেয়ারটা রয়ে গেছে। উপরের দিকে দেখবেন, আপনারা মনে করতে পারেন যে এখানে মাত্র একটা দুইটা তিনটা ভিডিও লেয়ার, এরপর কি আর নেওয়া যাবে না? আপনি এখানে 100টা ভিডিও লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, কিছু করবেন না। ওই যে বললাম না, আপনাকে জোর করে দখল করতে হবে। এই উপরে ঠেলে দিবেন, দেখবেন যে চলে গেছে। যত উপরে নেবেন আরেকটা নতুন নতুন করে ভিডিও লেয়ার তৈরি হয়। এই দেখেন ওরা কমাই দিয়েছে এই কারণে, মানে ইন্টারফেস সহজ লাগে এই কারণে। যাদের পিসি স্লো তাদের ক্ষেত্রে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি। এখানে সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে হাই কোয়ালিটি প্লেব্যাক, এখানে অফ করে রাখবেন। মানে টিক মার্ক থাকে নর্মালি, আপনার এখানে অফ করে রাখবেন, তাহলে অত র্যাম বা অত দরকার হবে না। এর পরেও যদি প্রবলেম হয়, আপনার এখানে ফুল দেওয়া আছে, চাইলে এখানে 1/2 বা 1/4 মানে হাফ করে দেখতে পারবেন। বা এখানে দেখবেন লো কোয়ালিটি, বাট এক্সপোর্ট করার সময় আবার ভালো দেখাবে আর কি। হয় কারণ আমরা অনেক সময় অনেক লেয়ার নেই, ইফেক্টস লেয়ার, কালার টালার, যখন আপনারা ফুল এডিট করবেন তখন দেখবেন যে ল্যাগ করে। সেক্ষেত্রে এই সমাধান হচ্ছে 1/2 বা 1/4 করে নিলে আর প্রবলেম হয় না। এবং প্রিমিয়ার প্রো আপডেট ভার্সন এই জন্যই ইউজ করবো, কেন জানেন? কারণ আগে হয়তো কি যে আমাদের এভাবে করে জুম করা লাগতো, মানে কোনো একটা বাটন দেখতে গেলে, বাট এখন আর সেটা করা লাগে না, আমরা মাউসের স্ক্রল দিয়ে জুম করতে পারি। ইটস ভেরি গুড। মানে প্রিমিয়ার প্রো অনেক বছর পরে এই অপশনটা দিচ্ছে, এটা আপনার কিছু করা যায়, কিন্তু প্রিমিয়ার প্রো আগে যাইতো না, কিন্তু এখন যায়। আপনি একেবারে পই করে কোনো সমস্যা দেখতে গেলে আপনার ভিডিওটা জুম করতে পারবেন। জুম করা বলতে আপনি ভিডিও জুম করতেছেন না, আপনি জাস্ট ইন্টারফেসে জুম করে দেখতেছেন। আর ভিডিও জুম করার জন্য অপশনগুলো আমরা দেখাচ্ছি। সো এখন ধরেন সামহাউ আপনার এই যে ভিডিওগুলো আমরা যখন ইফেক্টস দিব বা আমাদের চেঞ্জ করব, কালার দিব, এগুলো আসলে কিভাবে কোথায় থাকে আসলে? কোনো ভিডিওর প্রপার্টিস আপনি খেয়াল করেন নাই হয়তো, যখনই আমি কোনো ভিডিওতে ক্লিক করতেছি আমার বাম পাশে দেখবেন যেটা বড় ইন্টারফেস ওপেন হয়ে গেছে, এটাকে বলা হয় ইফেক্ট কন্ট্রোল। এটা হচ্ছে প্রজেক্ট উইন্ডো, এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। এগুলোর কাজ কি আসলে দেখেন, এখানে সবার আগে কি আসে? মোশন। অনেক সময় আপনাদের এরকম থাকতে পারে, লাইক এরকম একটু হাইট থাকতে পারে, হ্যাঁ, জাস্ট এটাকে খুলে দিবেন এরকম করে। পজিশন, মানে এই ভিডিওর কোন পজিশনে আছে আপনি চাইলে এখানে সরাইয়া উপরে নিচে ডানে বামে করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। গ্রাফ তো করছেন না, গ্রাফ ছোটবেলা থেকে যারা ফাঁকি দিচ্ছেন তারা এখন ধরা খাবেন। স্কেল কি? স্কেল হচ্ছে ভিডিওর মানে জুম ইন জুম আউট। ধরেন ভিডিওটা ছোট না বড়, অনেক সময় আমরা জুম করে একটু হালকা বড় করে রাখতে চাই, ঠিক আছে? কিন্তু সামহাউ আপনার ভিডিওটা তেরা হয়ে গেল, সেক্ষেত্রে রোটেশন আছে, দেখেন এখানে এই যে রোটেট করতে পারবেন। সব অপশন তারা দিয়ে দিছে। অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করতে পারবে। অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? আপনারা ধরেন বাসায় পিন মারেন না, পিন মারার মতো, যে আপনি যেখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা যেখানে থাকবে ওর রোটেশন বা ওর স্কেলিং ওইখান থেকে শুরু হবে। ধরেন আমি মাঝখানে আসে বিধায় আমি যদি মাঝখানে, তাহলে মাঝখান থেকে ডিজে পার্টির মতো ঘুরতেছে। বাট যদি আমি ওকে একটু উপরের দিকে নিয়ে রাখি, লাইক এইখানে, তখন দেখবেন যে ওর রোটেশন ওই উপরে, দেখছেন এখন ঘুরতেছে। মানে এখানে পিন মেরে দিলাম আর কি। আবার কন্ট্রোল জেড প্রেস করে আপনি চাইলে ওর পজিশন নিয়ে আসতে পারেন, অথবা আপনি যখন এখানে দেন স্কেল করে ওই কর্নার থেকে স্কেল হচ্ছে, দেখছেন এক কর্নার থেকে আসতেছে।
সো ইটস ভেরি গুড থিং যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো অনেকগুলো সফটওয়্যারে খুঁজে পাওয়া যায় না, কিন্তু প্রিমিয়ার প্রতি একবার সামনে দিয়ে দিচ্ছে, আপনার কোনো শর্টকাটও লাগে না, জাস্ট এই আইকনটা থাকে। এরপর হচ্ছে যদি আপনার এভাবে ধরতে মনে না চায় আপনি চাইলে এভাবেও ধরতে পারেন, অর্থাৎ মাউস দিয়েও ধরা যায়, সব অপশন আপনাকে দিয়ে দিছে। আচ্ছা, সামহাও আমি ধরেন আমি এরকম করে ছোট বড় করে একেবারে গলায় ফেললাম, লাইক আমি আউলা জলায় করে ফেললাম, সেক্ষেত্রে দেখবেন যে এখানে একটা রিসেট বাটন আছে, এটা ক্লিক করলে একেবারে ভিডিওটা প্রথমে যেরকম ছিল এক্স্যাক্ট ওখানে চলে যাবে। মানে আপনার কোনো এরকম আবার ঠিক করা, ভাই এত স্টেপ কেন যাব আমরা, ঠিক আছে? শর্টকাট ইজ গুড যদি আপনি ভালো মতো ইউজ করতে পারেন। এইবার এই অপশনগুলো আপনি 25-এ পাবেন, এটা হচ্ছে অটোমেটিক ক্রপের জন্য একটা অপশন ওরা দিয়ে দিছে। আগে এখান থেকে সেটিংসে গিয়ে তারপর ক্রপ করা লাগতো। যদি আপনার কোনো ভিডিও একটা ক্রপ করা দরকার হয় তাহলে আপনি এইভাবে করে ক্রপ বা হচ্ছে কেটে ফেলতে পারবেন। ছবি যেরকম ক্রপ করি না, মানে এটা আপনি ছবি আকারে চিন্তা করেন, ছবি ক্রপ করা যায়, কালার দেওয়া যায়, ইফেক্ট দেওয়া যায়, ভিডিওতেও সেম কাজ করা যায়। এইবার আসি আমরা অপাসিটি। তো অপাসিটি নর্মালি এরকম থাকবে হয়তো প্রথম দিকে, তারপর আবার ওখানে খুলে দিবেন। এবং যারা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করেন তারা তো এই ব্লেন্ডিং অপশন সম্পর্কে সবাই জানেন, এই যে এরকম, কিন্তু এগুলো আজকে দরকার নাই। অপাসিটি মানে হলো এটা ভিডিওর ইন্টেন্সিটি, যে ভিডিওটা এরকম করে এই যে আস্তে আস্তে রিভিল হয় না, দেখেন না, এটা বাংলা গানগুলো আস্তে আস্তে এরকম অন্ধকার হয়ে যেত না, আস্তে শেষ হয়ে যেত না, এটা হচ্ছে এটা ভিডিওর অপাসিটি এভাবে কাজ করে, ঠিক আছে? এছাড়া আরও অনেক কিছু আছে, বাট আমরা প্রথম ক্লাসে আসলে অনেক বেশি দেখা ফেলতে চাচ্ছি না, কারণ বুঝেনি তো একসাথে সব কিছু হজম করতে পারবেন না, এবং এটা মানে গ্রাফ করতেও আমাদের একটু সময় লাগবে। যখন আস্তে আস্তে আগাবেন তখন দেখবেন যে এগুলো একবারে মনে হবে যে বাচ্চাদের খেলা, আজকে অনেক কঠিন মনে হচ্ছে, বাট আস্তে আস্তে এই অপশনগুলো এত অপশন বাট কিছু মনে হবে না, ঠিক আছে? এবার আসি যে আমরা কোনো ভিডিওতে যে কোনো ইফেক্ট দিতে চাই তাহলে কিভাবে দিব। ধরেন আমি চাচ্ছি ওকে একটু ব্লার রাখতে বা ওকে একটু অন্যরকম ইফেক্ট দিতে, তো দেখেন এখানে লেখা আছে ইফেক্টস, এইখানে আপনার ভিডিও অডিও যত ইফেক্টস আছে সব পেয়ে যাবেন, কিন্তু যেহেতু এটা ভিডিও ইফেক্টস অনেক ইফেক্টস, মানে অভিযোগ তো শেষ নাই, তো আমাদের জাস্ট প্রথম দিকে এই নামগুলোটা মনে রাখতে হবে। ধরেন আপনি ওকে ব্লার করতে চান, তাহলে এখানে সার্চ করবেন যে ব্লার, BLUR, দেখেন এখানে ব্লার চলে আসছে, এবং এখানে অনেক ব্লার এগুলো আপনার পাবেন, এগুলো থার্ড পার্টি, বাট মেইনলি যে ব্লারটা আপনারা পাবেন সেটা হচ্ছে এখানে যে গসান ব্লার, এই যে এগুলো পাবেন, স্ফেরিক্যাল ব্লার বা এই ব্লার। তো আমার ফেভারিট হচ্ছে গসান ব্লার। গসান ব্লার যদি সার্চ করি, ঠিক আছে, GASS, এখানে এই যে এটা পাবেন, এবং এটা সুন্দর একটা ব্লার দেয়, ফেক ব্লার আর কি, ঠিক আছে? এটা জাস্ট ইফেক্ট দেওয়ার জন্য ইদার আপনাকে ওই মানে ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ক্লিক করতে হবে। ধরেন আমি প্রথমবার ইফেক্ট দিতে চাচ্ছি, কী করবো, সিলেক্ট নাই, এখন আপনি সারাদিন ক্লিক করলে কোনো লাভ হবে না, যখনই ইফেক্ট দিবেন অবশ্যই ক্লিক করে নেবেন ওটাতে, তারপরে ডাবল ক্লিক করবেন, অথবা এটাকে জাস্ট জোর করে এর উপর চাপাইয়া দিবেন, দেখেন এই যে অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এবং এই যে ব্লারিনেস এখানে আপনি 0, যার কারণে কোনো ব্লার নাই, বাট বাড়াইলে দেখবেন এরকম দেখছেন ব্লার হয়ে গেছে। তো তো এখানে আমরা যাচ্ছি না, আমি দেখাইলাম যে সামনে আমাদের প্রচুর দরকার হবে এই অপশনটা। মানে আজকে প্রথম ক্লাসে একটু হালকা হালকা এদিকে ওদিক যাচ্ছি, বাট নেক্সট ক্লাস করতে আরও সামনে আগাবো। এখন আমরা ট্রানজিশন দিব। আপনারা কি বলতে পারেন ট্রানজিশন মানে কি? ট্রানজিশন আমরা কেন ইউজ করি? ট্রানজিশন জিনিসটা আসলে কি, এটা কি কেউ বলতে পারবেন? একটা ক্লিপ থেকে অন্য ক্লিপে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, ক্লিপে যাওয়া মানে নর্মালি তো যেতে পারি, বা যাতে সুন্দর লাগে দেখতে, মনে হয়, হ্যাঁ মনে হয় যে একটা একই সিনে আছি আমরা, এরকম। তো এই প্রিমিয়ার প্রোতে ট্রানজিশনের কোনো অভাব নাই, মানে অহরহ ট্রানজিশন আছে, বাট শুরুর দিকে আপনাকে এইগুলোতে না যেও, নর্মাল ডিফল্ট একটা ট্রানজিশন ওরা দিয়ে দেয়, মানে এগুলোতে যাওয়াই লাগে না, তার আগে একটা ট্রানজিশন পেয়ে যাবেন। সেটা কোথায় পাবেন? দুইটা ক্লিপের মাঝখানে যদি ট্রানজিশনটা বসে, আপনার মাউসটা এই দুইটা ক্লিপের মাঝখানে নিয়ে যাবেন, ঠিক আছে? যাওয়ার পরে রাইট ক্লিক করবেন, এভাবে না, রাইট ক্লিক করবেন এভাবে, দেখবেন যে লেখা আছে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, দেখেন ক্লিক করেন, দেখবেন যে এরকম একটা ক্রস ডিজলভ আকারে ট্রানজিশন অ্যাপ্লাই হয়েছে। বাট এটা দেখতে কেমন যদি আমি দেখি, প্লে করি, এরকম একটা মানে এক ক্লিপ থেকে আরেকটা মার্জের মতো হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা এই ক্লিপে বেশি সরে গেছে, মানে এই ক্লিপে বেশি অ্যাপ্লাই হয়েছে, আগের ক্লিপে সরে যায় নাই। ঠিক করব কিভাবে আমরা? একদম ইজি, জাস্ট এটার উপরে আমি আর একটু বড় করি, আরেকটু বড় করি,
হ্যাঁ, আরেকটু বড় করি। এখন দেখেন এটাকে আমি ফিট করে রাখি। এই যে এটা ক্লিক করলেই আমার এই যে সমস্ত প্রপার্টি আমি বারবার বলছি, কোনো ভিডিওর প্রপার্টিসগুলো সবসময় এখানে পাবেন। এই দেখেন যখনই আমি ধরলাম ও এখানে ওর যে ট্রানজিশন প্রপার্টি শো করতেছে এবং অ্যালাইনমেন্ট দেওয়া লেখা কি যে স্টার্ট অ্যাট কাট, মানে এই ক্লিপের শুরুতে অ্যাপ্লাই হয়েছে, বাট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি দুইটা ক্লিপের মাঝখানে অ্যাপ্লাই হোক। সেক্ষেত্রে আমরা এখানে দিব সেন্টার অ্যাট কাট। এটা দিলে কি হবে দেখেন যে মাঝখানে চলে আসছে। কেন আসছে? কারণ আমরা ট্রানজিশন তো দুইটা ক্লিপের সংমিশ্রণ, তাই না? আমরা একটা ক্লিপে কেন দিব? এখন আপনি দেখেন আগের থেকে আরও বেটার লাগবে, ঠিক আছে? এরকমটা ক্রস রিসলভ হয়ে যাচ্ছে। কিন্তু এটা সবার সময় ভালো লাগবে না, কারণ আমরা তো ভাই একটু অ্যাডভান্স লেভেলের ট্রানজিশন দরকার, তাই না? এগুলো আমরা তো ইউজ করতে চাই না। এগুলো কখন দিই আমরা? এগুলো দিয়েছে শেষের দিকে, লাইক একেবারে যখন ভিডিও শেষ করে ফেলি তখন মনে হয় না আস্তে আস্তে ক্লোজ হয়ে গেছে। তো ওটা আসলে এভাবে করে, এই যে রাইট ক্লিক করলে সেম আগের মতো অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশনে ক্লিক করলে দেখেন এই যে চলে আসছে, এবং এটা আস্তে আস্তে এরকম চলে যাবে। মানে এরপর তো কিছু নাই, এই কারণে আস্তে আস্তে এটা অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বাকি যে ট্রানজিশনগুলো আছে এটা আমরা কোথায় পাবো? এই দেখেন আমি নর্মালি আমরা তো এরকম থাকবো, বাট আমরা যদি ইফেক্টসে চলে যাই তখন দেখবেন যে এখানে এই যে ভিডিও ট্রানজিশন আমরা একটা অপশন আছে, এইখানে অনেক ট্রানজিশন আপনারা পাবেন। এবং যেটা বললাম 2025 সালের যে আপডেটের ভার্সনটা আছে ফিল্ম ইমপ্যাক্ট, এটা ছিল আগে একটা থার্ড পার্টি প্লাগ ইন, বাট আপনাদের জন্য প্রিমিয়ার প্রো ওদেরকে কিনে ফেলছে। মানে ক্যান ইউ বিলিভ, থার্ড পার্টি প্লাগ ইন কিনে ফেলে ওরা অ্যাড করে দিছে। এখানে দেখেন অটোমেটিক্যালি এখানে অনেক ধরনের ট্রানজিশন দিয়ে দিছে। বাট এটা আরও সুন্দর করে দেখানোর জন্য এখানে উইন্ডোতে ক্লিক করব আমরা, এবং এই যে এক্সটেনশন আছে এখানে দেখবেন যে এখানে ওদের এই ফিল্ম ইমপ্যাক্ট ড্যাশবোর্ড এটা পাবেন আপনারা। হ্যাঁ, মানে এটা সবসময় থাকে, এটা থার্ড পার্টি না। এখানে দেখবেন যে ওদের যেই ট্রানজিশনগুলো আছে এখানে যদি আপনি এখানে আরও অনেক কিছুই আছে, জাস্ট আপনি ট্রানজিশনে ক্লিক করেন এখানে দেখবেন যে এরকম একটা মানে এই দেখাবে যে কেমন ট্রানজিশনগুলো হয়। দেখেন এই যে, ঠিক আছে, এই যে এরকম, বা এই যে এরকম সার্কুলার গ্লিচি আছে। তো আমি যদি অ্যাপ্লাই করি দেখি হয় না, কাজ হয় কিনা। তো কি বলছে যে 1 or 2 ক্লিপ ওয়ার আইসোলেটেড বিটুইন আনসেটেড ক্লিপ। তো এখানে আপনারা এমন জায়গায় রাখবেন যাতে আমরা এখানে এই যে মাউসটা যাতে এখানে ধরে। এখন হচ্ছে নিউ ভার্সন হয়তো সামহাও অনেক সময় কাজ করে না, বাট কাজ করা উচিত। দেখি আমি এবার কাজ করে কিনা। আচ্ছা আমি যদি একবারে ধরি দেখি, হ্যাঁ এবার কাজ করছে। তাহলে দেখেন আমি যখন প্লে করি, সরাই আনি, একটু সরাই আনি, এই যে একটু বেশি অনেক লং টাইম না, এই দেখেন অনেক লং টাইম, বাট এত লং টাইম আমরা দিব না। কেন দিব না? কারণ বোরিং লাগতেছে। সরাই এবার সে রাখি। যখন এখানে ক্লিক করব দেখবেন ওই যে সেম প্রপার্টিস এখানে চলে আসছে। এখানে আপনি সময় কমাই দিতে পারবেন, লাইক আপনি এত লং টাইম আমরা কেন দিব। ইদার আপনি হচ্ছে এরকম করে ছোট করে দিবেন, অথবা আপনি এখানেও চাইলে যে ডিউরেশন আছে এখানে ক্লিক করলে আপনি সময়টা দিতে পারবেন। এখানে আরও অনেক অপশন আছে, বাট এত ডিটেলসে আজকে যাওয়ার দরকার নাই। এভাবে চাইলে আপনি ট্রানজিশন অ্যাড করতে পারেন। তো ইটস নট মেন্ডেটরি আজকে আপনার ট্রানজিশন অ্যাড করতেই হবে এরকম কিছু না, জাস্ট দেখালাম। এরকম হচ্ছে এরপর সামহাও আপনার অডিওটা আপনার দরকার নাই, চাইলে আপনি এটাকে মিউট করে রাখতে পারেন, অর অডিওকে পুরোপুরি ডিলিট করে ফেলতে পারেন। একদম ইজি, জাস্ট আপনি যদি একটা ধরলেও তাও হবে, মাল্টিপল ধরলেও অডিওটাকে ডিলিট করা যায়। জাস্ট রাইট ক্লিক করবেন, তারপর দেখবেন লেখা আছে আনলিঙ্ক। এটা করলে কি হবে, এই ভিডিওটা আর অডিওটা আলাদা হয়ে যাবে। কেন আলাদা করতেছি? কারণ আমি যদি ধরি ডিলিট করতে গেলে অডিও ভিডিও একসাথে ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি শুধুমাত্র অডিও ডিলিট করতে, এই জন্যই আনলিঙ্ক করা। তাহলে দেখেন অডিও ডিলিট করলে আর ভিডিও ইনটেক্ট থাকতেছে। সেম জিনিস এভাবে করে আপনি মাল্টিপল ভিডিও আনলিঙ্ক করতে পারেন। এই দেখেন এভাবে ধরেন, ধরার পরে আবার ড্র্যাগ করে ডিলিট করে ফেলেন, সিম্পল। ঠিক আছে, এখন হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এখন এক্সপোর্ট করবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কোনো ভিডিও এক্সপোর্ট করার জন্য আমাদেরকে এক্সপোর্ট সেটিংসগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। মাইকটা আমি মিউট করে দিচ্ছি। কোনো ভিডিও যখন এক্সপোর্ট করবেন আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+M। এর আগে আপনার ইউটিউবে যখন আপলোড দিবেন আপনার থাম্বনেল দরকার হয় না। আপনি চাইলে এই প্রিমিয়ার প্রোতে এটা ভিডিও থেকে ইমেজ এক্সপোর্ট করতে পারেন। ভিডিওতে এক্সপোর্ট করতেই পারবেন, আপনি ইমেজও এক্সপোর্ট করতে পারেন। ধরুন আপনার মনে হইলো মানে এই যে এটা আমি এটা থাম্বনেল আকারে নিব, তাই না? এখানে দেখবেন এখানে ক্যামেরার একটা আইকন আছে, অথবা Ctrl+Shift+E
এটা প্রেস করলেও দেখবেন আপনার এই যে জেপিজি আকারে এই ফ্রেমটা ইমেজ আকারে চলে আসবে আপনার পিসিতে। দেখেন ডেস্কটপে আমি দিয়ে রাখছি, আপনি অন্য কোথাও দিতে পারেন। ফরম্যাট এখানে আরও অনেকগুলো আছে, বাট আমি জেপিজি দিচ্ছি। ওকে দিলে দেখবেন যে অটোমেটিক্যালি দেখেন ফরম্যাটটা ডেস্কটপে চলে আসছে। এটা আমরা কোথায় খুঁজে পাবো? আমি যদি মিনিমাইজ করে রাখি সব কিছু, দেখেন এই দেখেন আমার ডেস্কটপে ওয়্যার ইজ দ্য, এই যে দেখেন একটা ইমেজ আকারে চলে আসছে, ভালোই কোয়ালিটির ইমেজ। মানে থাম্বনেলের জন্য আপনার কষ্ট করে অনেক সময় আমরা ভুলে যাই থাম্বনেলের জন্য আলাদা পোস্ট দিতে, সেক্ষেত্রে কাজ করতে পারেন। ধরুন আমরা এখন এক্সপোর্ট করব, জাস্ট কন্ট্রোল-M প্রেস করব, অথবা আপনার ফাইলে যাবেন এবং লেখা দেবেন এক্সপোর্ট, একই কথা, এই যে এক্সপোর্ট মিডিয়া কন্ট্রোল-M। তো শর্টকাট কন্ট্রোল-M প্রেস করলাম, দেখবেন এটা নতুন উইন্ডো চলে আসছে। এটা খুব কেয়ারফুলি দেখবেন। সবার আগে ফাইলের নাম কি দিব আমরা, যে ফার্স্ট প্রজেক্ট বা ফার্স্ট ওয়ার্ক, ঠিক আছে, আপনার জীবনের প্রথম ভিডিও এডিটিং ওয়ার্ক দিলাম আমরা। লোকেশন কোথায় রাখবো? লোকালিটি যদি আপনি অন্য কোথাও রাখতে পারেন, আমি ডেস্কটপে রাখছি দেখার জন্য, ইজিলি রাখলাম। রাখার পরে প্রিসেট কি আছে, হাই কোয়ালিটি ফুল এইচডি, চাইলে আপনি এটা রাখতে পারেন অথবা চেঞ্জও করতে পারেন। আর আমি বোধ রাখছি হাই কোয়ালিটি দরকার আমার। এই যে আমরা একটু আগে বলেছিলাম না যে MP4 রাখবো, তো MP4 কেমনে বুঝবো? এটার মানে হচ্ছে এই দেখেন লেখা আছে H264। এখানে ক্লিক করলে আপনি আরও অনেক ধরনের ফরম্যাট পাবেন, বাট এগুলাতে ওই যে আমার অ্যাপলের কুইক টাইম আছে, কুইক টাইম আমরা কখন নিব? ওই যে ট্রান্সপারেন্ট ভিডিও জন্য, এখন তো ট্রান্সপারেন্ট না, যার কারণে আমাদেরকে সবসময় এই H264 রাখতে হবে। তারপরে আরও সেটিংস আছে, দেখুন ভিডিও ক্লিক করলাম, তারপর এখানে দেখবেন আমাদের এত কষ্ট না করে আমরা ম্যাচ সোর্সে ক্লিক করব। তাহলে হবে কি, যে আমাদের নর্মাল যে ভিডিওটা ছিল ওই সোর্সটা ওরা ক্যাচ করবে, হ্যাঁ এটা আছে এখানে। চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, বাট আমার মনে হয় না দরকার আছে, কারণ রিয়েল ভিডিও রিয়েল মতো তো দেখাবো, তাই না? এরপর এখানে মোর অপশন আছে, এখানে সবার আগে টিক মার্ক দিবেন যে রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে দেখেন লেখাই আছে যে আপনি চাইলে সোর্স ফুটেজ যেটা আছে একেবারে লাইক যত কাছাকাছি যাওয়া যায়, ঠিক আছে, ওভাবে এক্সপোর্ট করো। কারণ অনেক সময় দেখবেন আমার ভিডিও এখানে খুব ক্লিয়ার, বাট আপলোড দেওয়ার পর এখন ঘোলা, তখন তো আমার মেজাজটা খারাপ হয়ে যাবে যে কিরে ভাই আমার এত সুন্দর ভিডিও কেন ঘোলা হয়ে যাচ্ছে। তখন এখানে অবভিয়াসলি মার্ক দিয়ে দিবেন, ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি মার্ক দিয়ে দিবেন। এটা দরকার নাই, এটা আলফা চ্যানেল না, এটা ফ্রেম স্যাম্পলিং থাকবে, কারণ আমরা এখন স্লো মোশন ইউজ করতেছি না, তো অবশ্যই ফ্রেম স্যাম্পলিং থাকবে। নিচে দেখুন লেখা আছে যে পারফরমেন্স হার্ডওয়্যার এনকোডিং, এটা কেন দিবেন? কারণ আপনার এটা জিপিইউ এক্সেলারেট করে। যদি আপনার জিপিইউ না থাকে তখন সফটওয়্যার এনকোডিং থাকে, বাট আপনি সিপিইউ দিয়েও হার্ডওয়্যার করতে পারেন, বাট আপনি জিপিইউ রাখেন, হার্ডওয়্যার রাখেন, ঠিক আছে। এখানে কিছু চেঞ্জ করব না, কারণ এখানে নর্মাল যে ফরম্যাটটা আছে এটাই বেস্ট। এটা আপনার মোশন গ্রাফিক্সে আফটার ইফেক্টসে চেঞ্জ করতে হবে, এখানে মেইনটাই ঠিক আছে, আর কিছু লাগবে না। এইবার হচ্ছে এখানে আর মনে হয় না কিছু আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে বেশি আমাদের যেটা ভোগায় সেটা হচ্ছে বিট রেট মোটামুটি সবাই জানেন, আমাদের সময় সে যদিও বা আমরা শেষ করেই ছাড়বো। বিট রেট হচ্ছে আমরা ইন্টারনেট সবাই ইউজ করি, আমরা নেটওয়ার্কারদের বলি না যে ভাই আমাকে 10 Mbps দিয়েন, আমাকে 15 Mbps দিয়েন। Mbps মেগাবাইট পার সেকেন্ড, এটা কেন বলি? কারণ হচ্ছে এই বিট রেট আমার ভিডিও রেজুলেশন খারাপ বা ভালো হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আছে কি দেখেন, 3টা আছে, সিবিআর, ভিভিআর 2 পাস। এটার মানে কি? সিবিআর মানে হচ্ছে কনস্ট্যান্ট বিট রেট। নর্মালি ওয়েবে আপলোড দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে সিবিআর, তবে সাইজটা বড় হয়ে যায়, বাট সিবিআর ইজ গুড। সিবিআর এর কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্রেমকে একইভাবে রেন্ডার করা, মানে এখানে টার্গেট দিয়ে রাখছেন 20 Mbps, মানে প্রত্যেকটা ফ্রেম সে 20 MB করে খাবে, এবং আর সাইজ কত হবে? 300 সামথিং MB। যদি আপনি একে বাড়ান দেখবেন, আমি 50 বা সামথিং দিয়ে রাখি, দেখেন 50 দিয়ে রাখলাম, ঠিক আছে, বা লিখে দিলাম যে 50, ওকে, দেখেন সাইজ কত চলে যাচ্ছে, 800 সামথিং। কিন্তু আপনার রেজুলেশন ড্রপ করবে না, আপলোড দিলেও ঘোলাটা হবে না। এখন যদি আমি আপলোড দিই দেখবেন যে ফেসবুকে, ইউটিউবে ঘোলা হবে না, কারণ ফেসবুকে আপলোড দিলে হবে কি, এর সাইজটা অর্ধেকের চেয়ে কমে যাবে। আমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ছবি দিলে কেন ঘোলা হয়ে যায়? ওরা কমপ্রেস করে ফেলে, যার কারণে যত চেষ্টা করবেন আপনার এই সাইজটা বাড়ায় দিতে। 50 ইজ গুড, 20ও গুড, বাট এর নিচে যাবেন না, মানে 10-এর নিচে গেলেই সমস্যা। দিলাম আমরা
সিভিআর, আর ভিভিআর 1% এবং 2% হচ্ছে ভ্যারিয়েবল বিট রেট, মানে যখন যেরকম ফ্রেম থাকবে তখন সেরকম নিবে। এখানে দিলে সাইজটা কমে যাবে, ঠিক আছে, সাইজটা কমবে, বাট আপনার সিভিআর এর মতো ভালো রেজাল্ট আপনি পাবেন না। তো এই জন্য আমি সিভিআরই রাখবো। ওকে, দেন অডিও আমার এখানে আর দরকার নেই, কারণ আমরা এই আজকে অডিও নিয়ে কথা বলতেছি না, আগামী দিন বলবো। সো অডিওটা দরকার নাই, এখানে আর কিছু দরকার নেই। এবার আমরা এক্সপোর্ট করব। সো আমাদের জাস্ট এখানে এক্সপোর্টের যে অপশনটা আছে এখানে ক্লিক করলেই দেখবেন যে খুব তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে যাবে, কারণ এখানে আমরা তেমন কিছু করি নাই। 2 মিনিটের ভিডিও, তো এখানে আমরা লাইক আমাদের এত সময়ও লাগবে না, যেহেতু আমার এখানে অনেকগুলো সফটওয়্যার চলতেছে, হয়তো এই জন্য একটু বেশি সময় লাগতেছে, বাট আপনাদের আরও কম সময় লাগবে। তো এটা মোটামুটি ফাস্ট কাজ করে আর কি। তো দেখেন, এবং এইটা আমরা কোথায় খুঁজে পাবো, আমাদের কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আমরা ডেস্কটপে। সো অবশ্যই যখন আপনি মানে এই লেখা আছে সি ড্রাইভে কোথায় আছে, ডেস্কটপে আছে, এবং আপনার একটা হচ্ছে ভিডিওর প্রজেক্ট, একটা হচ্ছে প্রিমিয়ার প্রজেক্ট, এটা কোথায় সেভ আছে দেখেন লেখা আছে ডি এত। সো যখনই আপনি প্রজেক্টে কাজ করবেন আপনি Ctrl+S বা এখানে সেভ করে রাখবেন, এখানে লেখা আছে Ctrl+S। তো এটা আবার মানে করা যায় যে আপনি কত মিনিট পর পর অটোমেটিক সেভ হবে, এটা 5 মিনিট 10 মিনিট দেওয়া যায়, ঠিক আছে। চাইলে আপনি দিতে পারেন, এখানে প্রজেক্টে গিয়ে এখানে দেখবেন যে অটো সেভের অপশন আছে, ঠিক আছে। এখানে তো আগে থাকার কথা, মানে চেঞ্জ করছে জিনিসটা। দাঁড়ান, প্রজেক্ট ম্যানেজার, এখানে আই গেস ওটা হচ্ছে আপনার প্রেফারেন্সে আছে। দাঁড়ান, এখানে গেলে অটো সেভের অপশন পাবেন, এই যে অটো সেভ, এখানে গেলে দেখবেন কত মিনিট পর পর সেভ হবে, 5 মিনিট পর পর। তো মানে আপনার যদি আপনি ভুলে যান সেভ করতে, বা কারেন্ট চলে গেল বা হচ্ছে প্রবলেম হইলো, পিসিটা ক্র্যাশ করলো, সেক্ষেত্রে আপনি এখানে 5 মিনিট পর পর অটোমেটিক সেভ করে রাখবে, আপনি ঘুমিয়ে থাকলেও কোনো সমস্যা নাই। তো আমরা ডেস্কটপে চলে যাই, দেখি আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়েছে কিনা। আমাদের ভিডিওটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ক, আমরা যদি প্লে করে ডাবল ক্লিক করি, দেখেন ভিডিওটা কিন্তু রেজুলেশন ড্রপ করে নাই, একবার রিয়েল যে ভিডিওটা ছিল একবার ওরকমই দেখাচ্ছে। তো আমার মনে হয় যে এখন আপনারা ক্লিয়ার যে কিভাবে একটা ভিডিও ইম্পোর্ট থেকে শুরু করে হালকা পাতলা কাটাকাটি করে এক্সপোর্ট করতে হয়। সবাই কি আজকের ক্লাসের টপিকগুলো একটু হলেও বুঝতে পারছেন যে কিভাবে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো কাজ করে? ওকে, তো আমি এই ফুটেজগুলো দিয়ে দিব, অথবা আপনারা ছিলে না নিজেরাও নিজেদের ফুটেজ নিয়েও কাজ করতে পারে, একটু কাটাকাটি করে দেখলেন কেমন লাগে, ঠিক আছে, এই আর কি। ওকে, তো আজকের প্রথম ক্লাস, তাই আমি অনেক বেশি ডিটেলসে যাচ্ছি না। আমার নেক্সট ক্লাস থেকে আবার আরও অনেক এক্সাইটিং ফিচার্স দেখবো, যেগুলো আরও ভালো লাগবে। বলতে গেলে আজকে আমরা জাস্ট পিলার গাচ্ছি, তারপরে আমরা হচ্ছে সিমেন্ট বসাবো, রং করব, ফার্নিশ করব, অনেক কিছু বাকি আছে আমাদের। তো আমাদের 20টা ক্লাসে মাত্র একটা ক্লাস শেষ। তার মানে বুঝছেন আপনারা কত লম্বা একটা জার্নিতে প্রবেশ করছেন। এবং আমি অনেস্ট অপিনিয়ন জানতে চাচ্ছি যে আপনারা আমার কথা মানে বুঝতেছিলেন কিনা, বা আমি বেশি ফাস্ট বা বেশি আজাইরা পেঁচাল বেশি পারছে কিনা, কিংবা কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে আমার কথা। আমার উচ্চারণে প্রবলেম আছে, আই নো, আমি চেষ্টা করি মানে ভালোভাবে বোঝানোর জন্য। কিছু কিছু অনেক সময় হয় যে ফাস্ট বলতে হয়, একবারে বেশি রেডিও টাইপের বলতে গেলে হবে মনে হবে আমি নিউজ পড়তেছি, এই যে আগের দিনে নিউজ যেরকম পড়া হইতো। ঠিক আছে সবাই, তাহলে সবাইকে আজকের জার্নিতে মানে ওয়েলকাম করছি। শুরু হলো আপনাদের ভিডিও এডিটিংয়ের জার্নি। ইনশাআল্লাহ 2.5 মাস আমরা খুব চেষ্টা করব আমাদের এই জার্নিটাতে খুব ভালোভাবে আমরা করতে পারি, এবং নেক্সট ক্লাসগুলো বরাবর বললাম আরও এক্সাইটিং হবে। এবং সফটওয়্যার বিষয়ে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, অথবা আমি যেটা সাইটটা দেখাই দিলাম ওইখান থেকে আপনার পিসি যেরকম ওই ভার্সন অনুযায়ী আপনি যে কোনো ভার্সন নামায় নিতে পারবেন। আর টোরেন্ট থেকে যারা নামাতে পারেন, যারা হচ্ছে অ্যাডোবি নিয়ে কাজ করছেন, ফটোশপ বা ইলাস্ট্রেটর, তারা তো জানেনই কেমনে নামাইতে হয়। মানে পাইরেটেড কপি কীভাবে ইনস্টল ডাউনলোড করতে হয় তো মোটামুটি অনেকের আইডিয়া আছে। তারপর যদি প্রবলেম হয় আমাকে জানাবেন। ওকে, আজকে আর কথা বাড়াবো না, অলরেডি মানে টাইম ওভার হয়ে গেছে যদিও, বাট যেহেতু প্রথম ক্লাস সবার হাতে পরিচিত হয়ে ভালো লাগলো। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই। বাট নেক্সট উইক থেকে আমরা রবিবার এবং বুধবার ঠিক 9:30 সময় আমরা শুরু করে দিব, এবং ড্রাইভ লিঙ্কে এই ভিডিওটা আপনি একটু পরে পেয়ে যাবেন।
পাশাপাশি সাপোর্ট ক্লাসে আমাদের সাথে থাকবে আপনাদের মিতুল ভাই। সে হচ্ছে আপনাদের অন্যান্য প্রবলেমগুলো সলভ করে দিবে যদি কোনো প্রবলেম হয়। এছাড়া গ্রুপ তো আছে, আপনার নিজের কোনো প্রবলেম হইলে ওখানে আপনি নিজেরা জিজ্ঞেস করতে পারবেন। আর 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 কি জানি বলতে চাইছিলাম, কোর্স মডিউল আমি আপলোড অলরেডি করে দিয়েছি ড্রাইভ লিঙ্কটা। ওই লিঙ্কটা আমি একটু পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আপনার কাজ হচ্ছে অ্যাক্টিভ থাকা। আপনাকে মাস্টার লেভেলের এডিটর হইতে হবে না এই কোর্সের মধ্যে। আপনি অ্যাক্টিভ থাকেন, ক্লাসগুলো ফলো করেন, দেখবেন যে আপনি নিজেই আপনার চেঞ্জটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আসলে যাচ্ছি। প্রথম একটা দুটো ক্লাস একটু বোরিং বা একটু কেমন জানি লাগবে, বাট নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ দেখবেন যখন মানে আগের ভিডিও খেয়াল করবেন, এখনকার ভিডিও খেয়াল করবেন, এটা ভালো মানে চলে আসবে। আচ্ছা, আই এম সাহস ফ্রম রাজশাহী। থ্যাংক ইউ। আমি রাজশাহী গিয়েছিলাম, খুব ভালো একটা শহর, আমার কাছে ভালো লাগছে। বিশেষ করে আপনাদের কালাই রুটির যেই দোকানগুলো ওখানে আমি খাইছি, গতবার শীতে গিয়েছিলাম আমি। তো আমি ট্রাভেল ব্লগ করি মাঝে মাঝে, মাঝখানে একটা গ্যাপ পড়ছে। তো আমি আমার ইচ্ছা আছে স্টার্টিং করার। তো আপনাদের ট্রাভেল ব্লগিং এর সাথে ইনভলভ থাকেন, অবশ্যই সামনে দেখা হয়ে যেতে পারে কোথাও না কোথাও। ঠিক আছে, তাহলে সবাই আজকে তাহলে বিদায় নিচ্ছি আমি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাস্ট লাস্টে সবার কথা একবার শুনে যাই। সবার কাছে আজকে ক্লাস এক কথায় কেমন লাগলো জানাবেন, তারপর আমরা বিদায় নিব। আমি মাইক অন করে রাখছি, আপনারা কথা বলতে হবে, জানতে হবে আপনাদেরকে। একটু সাহস করে বলে ফেলেন। আমি সহসা রাজশাহী থেকে বলছি। জি আপু, থ্যাংক ইউ। আমার এডিটিং এর উপরে হালকা পাতলা নলেজ আছে। আমি বেসিক্যালি এর ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো আচ্ছা, আমি চাচ্ছি বর্তমানে সফটওয়্যার গুলোকে একটু ভালো আচ্ছা, করে আচ্ছা, জানতে, কারণ আমি ফাইনাল কাট করতে যখন শিখেছিলাম 7 ভার্সনে, তো ওটা ল্যাপটপে ভাবে কাজ করে না। আর ম্যাক তো সবার পক্ষে সাপোর্ট মানে এফোর্ড করা সম্ভব হয়। আচ্ছা, আচ্ছা, আবার ভর্তি মানে আপনাদের কোর্সটা করতে আগ্রহী। আর বর্তমানে যেহেতু এআই এর ভিডিওতে মানে ভিডিও অনেক বেশি প্রচলিত হচ্ছে, তো সেটা কিভাবে শেখা যায় বা আচ্ছা, এটা নিয়ে একটু কাজ করতে আগ্রহী। যে আচ্ছা, কারণে আমার এই কোর্সটা আবার শুরু করা। আমি আইসিটি বাংলার আরেকটা কোর্স করছি, যেটা হচ্ছে এআই প্যাসিভ ইনকাম। আচ্ছা, আচ্ছা, যেটা থেকে আমার ইচ্ছা আছে মানে এআই জিনিসটাকে একটু আয়ত্তে নিয়ে আসা। সাথে আমি হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এর উপরেও আমার বেসিক নলেজ আছে। তাই আমি চেষ্টা করছি সবগুলোকে কম্বাইন করে একটা কিছু মানে ইনপুট নিয়ে আসা। যে কিছু একটা ভালো কিছু যাতে আমি করতে পারি। সেই ক্ষেত্রে আমার এই চেষ্টাটা। আচ্ছা, থ্যাংক ইউ আপনার সবাই জার্নির জন্য। ওয়েলকাম সবাইকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করে দেই। আমাদের যে কোনো আপডেটস গ্রুপে পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ নেক্সট কথা দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।